দুটো কারণে ভানগড়টা ভেঙেছে। ওখানে একটা দোকানপাটও ছাদ নেই। কবে গেছিলে, কি কারণে গেছিলে, কি ভেবে গেছিলে? সত্যনাপতি নিজেও তন্ত্র সাধনা এগুলো জানতেন। ভানগড়ের মধ্যে দুটো মন্দিরও ছিল। বিশ্বাস করবে না তুমি, ওই মন্দির দুটো অক্ষত। যে একবার 3টে বন্ধু নিষেধ বাধা উপেক্ষা করে তারা রাতে ওখানে কাটিয়েছিল, আর হসপিটালে যাওয়ার পথে সেই 3জন মারা যায়। তাজমহলে তুমি গেছো, তাজমহলে তুমি ঘুরেছো। এখন যেখানে তাজমহল রয়েছে সেখানে কিন্তু মমতাজের আসল কবর নয়। শাহজাহানের নাকি তার মেয়ের সাথে একটা সম্পর্ক ছিল। শাহজাহান যতবার ওই তাজমহলের দিকে তাকাবে তার ওই ছেলের কাটা মাথার কথা তার মনে পড়বে। তাজমহলের যে বেস ছিল ওখানে তিনি কবর দিয়ে দিয়েছেন মাথাটাকে। তো এই কোহিনূর হিরেটা শাহজাহান তার যে ময়ূর সিংহাসন ছিল, ময়ূর সিংহাসনের উপরে ব্যবহার করত। ব্রিটিশ মিউজিয়ামকে তুমি চোর বাজার বলতে পারো। এটাই বলতে চাচ্ছিলাম আমি। কোহিনূরকে অভিশপ্ত হিরে বলা হয়। বলা হয় যার কাছেই এই হিরে গেছে তারই জীবন অভিশপ্ত হয়ে গেছে। অসাধারণ একটা ফোর্ট শনিবার বাড়া তৈরি করা হয়, তার পাশেই মাস্তানি মহল ছিল। এই শনিবার বাড়াও অভিশপ্ত। দেখো, শনিবার বাড়ার পিছনে একটা হন্টেড স্টোরি আছে। লাইক পেশোয়া বাজিরাও যিনি ছিলেন। তুমি তোমার লাইফে একবার সুন্দরবন ঘুরতে যাওয়া উচিত। সুন্দরবনে বলা হয় যে কোনো লিভিং অ্যানিমেল যেটা নড়াচড়া করে সেটাই বাঘের খাদ্য। তো তুমি ধরো জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছো, কখন তোমার পায়ের থেকে আধা কিলো মাংস তুলে নেবে তুমি বুঝতে পারবে না। বনবিবির ব্যাপারে কিছু জানাছো ওখানে গিয়ে? বনবিবি মানে অ্যাকচুয়ালি ছেলেটা কি হয়েছে, ও মাছ ধরতে গেছিল, ধরেছে ওকে, মানে ওর মাথাটা পুরো বাঘের মুখে। এ বাবা, মৃত্যুকে একদম পুরো সামনাসামনি দেখা। আমি বলছি যে ভারত বাংলাদেশ মিত্র দেশ ছিল এতদিন, তাই মনে হতো। বাট এখন যে কারেন্ট সিনারিও, সেই সিনারিওটা দেখে তোমার নিজের কি মনে হচ্ছে? তোমার কি মনে হচ্ছে আগামী যে সময় আসতে চলেছে সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ব্যাপার চলে আসতে পারে? আমার মনে হয় আমেরিকার ইতিহাস সব থেকে ওয়ার্স্ট প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেনকে ধরা হবে। কৌস্তবের আড্ডার অনবদ্য একটা আড্ডাতে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। আজকে আমাদের যে আড্ডাটা সেটা একেবারেই অন্য রকমের একটা আড্ডা হতে চলেছে। আজকে আমরা ভানগড় থেকে শুরু করব এবং এমন এমন টপিক এখানে উঠে আসবে যেটা সত্যি কথা বলতে আপনাদেরকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। আজকের পডকাস্টটা মাল্টি ডাইমেনশনাল একটা পডকাস্ট। আপনার যদি অজানা জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে আজকের এই পডকাস্টটা আপনারই জন্য। আজকে আমাদের গেস্ট মিঠুন অধিকারী, রোমাঞ্চপিডিয়া ইউটিউব চ্যানেল থেকে। মিঠুনদা বেশ অনেকদিন ধরে এই ইউটিউবের ফিল্ডে কাজ করছে। প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে মিঠুনদার এবং আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তার সাথে এমন এমন জিনিস নিয়ে কথা বলেছি, কিছুটা আপনারা এই ইন্ট্রোর আগেই দেখতে পেয়েছেন। কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান। আর এরকম টাইপের পডকাস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আরও বেশি করে এরকম ধরনের পডকাস্ট আপনাদের জন্য নিয়ে আসবো। কোথা থেকে দেখছেন আজকের এই পডকাস্ট কমেন্ট করে জানাবেন। এবং আমার সাথে এরকম একটা পডকাস্ট করতে চাইলে ডেফিনেটলি আমাকে যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার জন্য ইমেল আইডি, ইনস্টাগ্রাম আইডি সবটাই ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে মিঠুনদের চ্যানেলের লিঙ্কও রয়েছে। যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার অনবদ্য একটা আড্ডা। হ্যালো মিঠুনদা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। থ্যাংক ইউ। নাম থেকেই বুঝতে পারছো এটা আমরা একটা প্রপারলি আড্ডা মারতে চলেছি। আমরা অফ ক্যামেরা অনেক আড্ডা মেরেছি, আজকে হয়তো অন ক্যামেরা আমরা আড্ডা মারবো। এবং আড্ডার যে টপিকগুলো হয়তো সেগুলো আমরা সাধারণত যেরকম বিষয় নিয়ে আলোচনা করি তার থেকে হয়তো একটু সিরিয়াস। তোমার চ্যানেল রোমাঞ্চপিডিয়া আমি অনেক আগে থেকে ফলো করি, প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার তোমার হয়ে গেছে। তুমি বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাও, যে কন্টেন্টগুলো বিভিন্ন ঐতিহাসিক জায়গাতে, সেখানে তুমি ভিজিট করলে তার যে ব্যাক স্টোরি, তার যে ডার্কার এলিমেন্ট সেগুলোকে তুমি তুলে আনো, ওভারঅল অ্যাসপেক্টটাকেই তুমি কভার করো। তুমি ভানগড়ে গেছো, তুমি শনিবার বাড়াতে গেছো, রাজস্থানে গেছো কি? রাজস্থানে গিয়েছি, তবে রাজস্থানের ভিডিওগুলো এখনো পাবলিশ হয়নি। ওকে, এছাড়াও তিরুপতি, সুন্দরবন, অনেক জায়গায় গেছো। হ্যাঁ। তো বেসিক্যালি আমাদের এই যে চ্যানেলটা রয়েছে সেখানে আমরা অকাল্ট, হরর, অ্যাডভেঞ্চার সেই সব বিষয় নিয়ে কথা বলি। টু সাম এক্সটেন্ট এই সকল বিষয়ই আমরা কভার করি। কিন্তু তোমার থেকে আমার যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং জানার, তোমার অ্যাডভেঞ্চারের কাহিনীগুলো আমি খুব ভালোভাবে জানতে চাই। কারণ তুমি ভানগড়ে গেছো, ভানগড়ে গিয়ে তুমি পুরো জায়গাটা ঘুরে দেখেছো। ইভেন তুমি ইভিপি, যেটা নিয়ে আমরা ডিটেক্ট করি যে কোনো জায়গায় কোনো স্পিরিট আছে কি নেই, সেই জায়গাগুলোকে তুমি ওই ইভিপি নিয়ে গেছো। হ্যাঁ, সেখানকার হিস্ট্রি জানো, লোকাল লোকজনদের সাথে কথা বলেছো। তো আজকের এই আড্ডাটা একদম অন্য রকমের হবে। আর অন্য রকমের থেকেও বড় কথা, অনেকেই জানতে পারবো তোমার কাছ থেকে, যেটা আমার অ্যাকচুয়াল অ্যাডিকশন আজকের পডকাস্টের জন্য। অ্যাডিকশন একটু নেগেটিভ ওয়ার্ড, বাট স্টিল। তুমি ভানগড়ে গেছিলে, রাইট?
এই যে ভানগড়ে গেছো, এই ভানগড়ের ব্যাপারে আমি সবার আগে তোমার থেকে জানতে চাই, কবে গেছিলে, কি কারণে গেছিলে, কি ভেবে গেছিলে? ওকে, ভানগড় আমি গিয়েছিলাম গত বছর অক্টোবরে, আর ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম মেবি ফেব্রুয়ারি কি মার্চে। অনেকটা লং টাইম নিয়ে আমি ভিডিওটা ছেড়েছি, কারণ ভিডিওটার পিছনে আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে। তো ভানগড়ে যাওয়ার ফার্স্ট আমার মানে উদ্দেশ্য ছিল একটাই, যে সবাই বলে ওটা খুব হন্টেড প্লেস একটা, আর আমি যেহেতু রাজস্থানে গিয়েছিলাম, তো আমার ট্রাভেল লিস্টে ফার্স্টের দিকে ছিল ভানগড়, যে ভানগড় আমাকে যেতেই হবে। রাজস্থানে আর যেখানে যাই না যাই ভানগড় যেতেই হবে। তো উদ্দেশ্য ছিল যে ভানগড়ের অ্যাকচুয়াল হিস্ট্রি কি, ওটা কি আদৌ হন্টেড নাকি ওখানে কি আছে, কেন মানুষ ওটাকে হন্টেড বলে, কেল্লাটার মধ্যে কি কি আছে। তাছাড়া তুমি জানবে যে ওখানে একটা মুভিও শ্যুট হয়েছিল, করণ অর্জুন মুভির কিছু শ্যুট হয়েছিল, ওখানে পার্টস ছিল। আচ্ছা, তো ফিল্মের দিক থেকেও জায়গাটা বেশ ইম্পর্ট্যান্ট। এবং ওখানে যে লোকালয় যেটা রয়েছে, একটা পাহাড়ের কোলে ভানগড়টা, তো জায়গাটা খুবই অসাধারণ একটা জায়গা, ঠিক আছে। মানে তুমি যদি বৃষ্টির সময় যাও তাহলে দেখতে পাবে যে পাহাড়ের কোলে একটা মানে সবুজ চারিদিকে ঘেরা, তার মধ্যে মানে ভানগড়ের কিল্লাটা রয়েছে, অসাধারণ লাগে দেখতে। তো ভানগড়ে আমি গিয়েছিলাম গত বছর অক্টোবরে। আমি ছিলাম গিয়ে জয়পুরে, আমার একটা ফ্রেন্ডের ওখানে ফ্ল্যাট ছিল। আমি ওখান থেকে আমরা গাড়ি নিয়ে যাই, আমরা গিয়ে পৌঁছাই তোমার ধরে নাও 3টে কি 4টে বাজে। কতক্ষণ লাগে? 1.5-2 ঘন্টার মতো সময় লাগে। আচ্ছা, তো অনেক লোকজন যায়, ঠিক আছে, একেবারে নয় যে যায় না। তো আমি ফার্স্টে কি ভেবেছিলাম যে ভানগড়ের ব্যাপারে লোকজন যেভাবে বলে যে খুব ভৌতিক জায়গা, লোকজন একেবারে যায় না, তা না। দেখলাম যে ভালোই লোকজন যাচ্ছে। ইভেন তুমি বিশ্বাস করো না, ভানগড়ের মধ্যে কিন্তু পুজো অর্চনা হয়। ভানগড়ের মধ্যে পুজো অর্চনা হয়? ভানগড়ের মধ্যে পুজো অর্চনা হয়। মানে তুমি ভানগড়ে যখন মানে গেটটা পার করলে, গেটটা পার করে যখন তুমি ঢুকেই তোমার চোখের সামনে একটা হনুমান মন্দির পড়বে। আচ্ছা, আর সেই হনুমান মন্দিরে পুজো হয়। এবার ভানগড়ের মধ্যে কিন্তু আরো 4-5টা মন্দির রয়েছে, একটা সোমনাথ মন্দির, গোপীনাথ মন্দির, কিন্তু একমাত্র পুজো হয় বাইরের মন্দিরটায়, ভেতরেরগুলো হয় না। ভেতরেগুলো হয় না। ভেতরেগুলো মেইন যে জায়গাটা, তখনকার দিনে কি হতো, মানে রাজাদের যে রাজপ্রাসাদ, সেই জায়গাটা ভাগ করা থাকতো নগরীর মধ্যে, আর যারা নগরীতে বাকি যে সমস্ত জনগণরা প্রজারা থাকতেন তাদের জায়গাটা ভাগ করা থাকতো। এবার নগরীতে যেখানে তোমার মানে প্রজারা থাকতো, সেখানে হচ্ছে কি হনুমান মন্দিরটা। আচ্ছা, ওকে, আচ্ছা। নগরীর বাইরের দিকটা তোমার ওখানে দোকানপাট ছিল আগেকার দিনে, কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয়, ওখানে একটা দোকানপাটও মানে তোমার ছাদ নেই, সব মানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। ওখানে বড় বড় বণিকদের বাড়িঘর ছিল, সবকিছু মানে ধ্বংসস্তূপে। মানে ভানগড় ফোর্ট যেটা বলি, এটা কি পুরো একটা সিটি, মানে দুর্গের ভিতরে সিটি? হ্যাঁ, একটা পুরো সিটি নিয়ে তৈরি ভানগড় ফোর্টটা। ভানগড় ফোর্টের যে নামটা কিভাবে হয়েছে আমি তোমাকে সেটা একটুখানি বলি। একজন রাজা ছিলেন ভগবান সিং, তো ওনার 2 ছেলে ছিল, মাধো সিং আর একজন মান সিং। মান সিং হচ্ছে সেই মান সিং যিনি আকবরের সেনাপতি ছিলেন। ও, ওকে, ঠিক আছে। তো প্রথম ছেলে তো আকবরের সাথে উনি ছিলেন, কাজবাজ করতেন, আকবরের সেনাপতি হিসাবে ছিলেন। আর যে দ্বিতীয় ছেলে ছিল মাধো সিং, তার জন্য তিনি এই ভানগড় কেল্লাটা তৈরি করেছিলেন। মাধো সিং পরবর্তীকালে এই কেল্লার মানে ওনার যে গ্র্যান্ড প্যারেন্টস ছিল, দাদু ছিল, তার নাম ছিল ভান সিং। তো ওই ভান সিং থেকে ভানগড় নামটা হয়েছে। মাধো সিং নিজের দাদুর নামে এই দুর্গটার নাম দেন। ঠিক আছে। আর এই যে মানে পুরো জায়গাটা, এখানে আর্কিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়া যে এএসআই আছে, তারা একটা সার্ভে করেছিল, এবং সার্ভে করার পরে ওই জায়গায় তারা প্রায় 10,000 বাড়িঘরের একটা মানে অস্তিত্ব পেয়েছে, যেখানে প্রায় 10,000 মানুষ বসবাস করত। আর যে পাহাড়গুলো তুমি দেখতে পাবে ভানগড়ের, তো সেই পাহাড়ের গায়ে ওখানে বাড়িঘরগুলো ছিল, ওখানে মানুষজন থাকতো। কিন্তু মানে আশ্চর্য এটাই, 3তলা, 2তলা 3তলা একটা বাড়ি, একটা বাড়িরও ছাদ নেই, সিঁড়ি রয়েছে, কিন্তু মানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি ওর থেকেও পুরনো কেল্লায় গেছি, লাইক ধরুন 1000 বছর পুরনো ইলোরার কৈলাস মন্দির, অনেক বছর পুরনো, ঠিক আছে, ওই ভানগড়ের থেকে অনেক পুরনো। কিন্তু ভানগড় সেই হিসাবে দেখতে গেলে কিন্তু অনেক নতুন, 1500-1600 সালের দিকে তৈরি হয়েছে। কিন্তু এত বাজেভাবে ধ্বংস হয়েছে, তুমি বিশ্বাস করতে পারবে না যে এতটা কিভাবে হতে পারে। দেখো মিঠুন দা, যদি কোনো পাকা কনস্ট্রাকশনের কাজ থাকে, তারা যদি দেওয়াল তুলতে পারে, তারা ছাদও তুলতে পারবে। এবার সেখান থেকে দাঁড়িয়ে তুমি ভানগড়ে বলছো দেওয়াল রয়েছে, সিঁড়ি রয়েছে, ছাদ নেই। এটা খুব পিকুলিয়ার। ভানগড়ে তো মানে ভানগড় কিভাবে ধ্বংস হলো বা কি হলো, সেটার দুটো স্টোরি আমরা জানতে পারি প্রপারলি। তো তুমি ওখানে গিয়ে কি জানতে পেরেছো? মানে ওখানে লোকালদের থেকে কি জানতে পেরেছিল যে কিভাবে ধ্বংস হয়েছিল, বা অ্যাকচুয়াল হিস্ট্রিটা কি ছিল ভানগড়ের?
এখানে একটা ব্যাপার কি হয়, আমরা যখনই কোনো হিস্টোরিক্যাল জায়গায় যাই, যারা আমরা সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে কি করি, কোনো গাইড না নিয়ে জাস্ট বাইরে বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু তুমি যদি প্রপারলি কোথাও ঘুরতে যাও, অবভিয়াসলি গাইড নেওয়া উচিত, কারণ গাইড নিলে তুমি অনেক ইনফরমেশন পাবে। হ্যাঁ, সো আমি ভানগড়ে গিয়ে একজন গাইড নিয়েছি। গাইডের থেকে যেটা জানতে পেরেছি, দুটো কারণে ভানগড়টা ভেঙেছে। একটা হচ্ছে তোমার দুটো কারণ বলা হয়, একজন সাধুর কথা বলা হয় আর একজন তান্ত্রিকের কথা বলা হয়। ঠিক আছে, তো একজন সাধু ছিলেন বালুনাথ। ঠিক আছে, তো বালুনাথ সাধুর একটা ওখানে আশ্রম ছিল। তো মাধো সিং যখন মানে ভগবান সিং যখন ওই দুর্গটা তৈরি করতে যাচ্ছিলেন, তখন কি হয়, ওই সাধুর আশ্রমটা তার ওই গণ্ডির মধ্যে পড়ছিল, মানে নগরীর গণ্ডির মধ্যে পড়ছিল। তখন তিনি বালুনাথের কাছে গিয়ে বলেন যে আপনার আশ্রমটা দূরে সরিয়ে নিন, কারণ আমি এখানে একটা নগরী তৈরি করব। তো প্রথমে বালুনাথ মানেনি, তো অনেকবার তপস্যা করার পর, মানে বারবার করে বলার পর উনি রাজি হয়েছেন, ঠিক আছে তোমরা এখানে একটা নগরী বানাও। কিন্তু তিনি একটা শর্ত দিয়েছিলেন যে এই নগরী ছায়া যেন আমার আশ্রমে না পড়ে, যদি পড়ে তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো সে সময় ভগবান সিং খুব ভালোভাবেই বানিয়েছিলেন। ভগবান সিংয়ের পর তার ছেলে যে ছিলেন মাধো সিং, তিনিও ওখানে ছিলেন বেশ কিছুদিন। তারপরে যিনি রাজা হয়েছিলেন ছত্র সিং, ওই ছত্র সিং তখন কি করেছে, তিনি ভেবেছিলেন অনেক পুরনো কথা, মানে অনেক পুরনো দিনের আগেকার কথা আমরা কেন মানবো, আমরা নগরী আরো বড় করব। তো তখন তিনি ওই নগরী বড় করতে যান, আর তখন ওই ছায়া গিয়ে সাধুর আশ্রমে গিয়ে পড়ে, আর তখন গিয়ে পুরো ভানগড়টা ভেঙে যায়। এটা হলো একটা স্টোরি বলা হয়। মানে এই যে নগরীর যে ছায়াটা ধরো হাইটে বাড়ছে, সূর্যের ছায়াটা যখন তার আশ্রমে গিয়ে পড়বে তখন ধ্বংস হয়ে যাওয়ার কথা। তো মাধো সিং এর ছেলে ছত্র সিং যখন ওটাকে আরো হাইটে বাড়ালেন বা আরো এক্সপ্যান্ড করলেন, ছায়াটা ওনার আশ্রমে পড়েছে, দ্যাটস ওয়াই বলা হচ্ছে যে ধ্বংস হয়ে গেছে, রাইট? এক্স্যাক্টলি, এটা ফার্স্ট। এরপরে আর কি আছে? সেকেন্ড যে স্টোরি রয়েছে সেটা হচ্ছে গিয়ে ছত্র সিং এর একজন মেয়ে ছিলেন রত্নাবতী। রত্নাবতীকে দেখতে খুবই সুন্দরী ছিলেন উনি। ঠিক আছে, ওনার বয়স যখন 18 বছর হয়, তখন দূর দূরান্ত থেকে লোকজন তার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসেন। ঠিক আছে, আর রত্নাবতীকে বলা হয়, রত্নাবতী নিজেও টুকটাক তন্ত্র সাধনা এগুলো জানতেন তিনি। তো এই সময় ওই যে ভানগড়ে যে কেল্লা, ওই দুর্গ থেকে তোমার কিছুটা দূরে একটা তান্ত্রিক এসে নতুন করে থাকতে শুরু করেছে। তান্ত্রিকের নাম হচ্ছে তান্ত্রিক সিনথিয়া। সিনথিয়া, তো ওই সিনথিয়া একবার রত্নাবতীকে দেখতে পান। দেখতে পাওয়ার পর তাকে খুব ভালো লেগে যায়। দুজন থাকে মানে যেগুলো মানে কালা জাদু করে, বুঝতে পারছো। তো সেই তান্ত্রিক তখন রত্নাবতীকে বিয়ের জন্য প্রস্তাব দেয় যে তুমি আমাকে বিয়ে করো। এবার রত্নাবতী তো একজন রাজকুমারী, এমনিও তান্ত্রিককে পছন্দ হয়নি। ঠিক আছে, তো উনি নাকচ করে দেন। আর আগেকার দিনে কিন্তু বিয়ের প্রস্তাব কিন্তু দেওয়া যেত এবং এটাকে ভালোভাবে না হতো। আজকালকার দিনে তুমি যদি যাও, মানে কোনো মেয়েকে যদি আমরা বিয়ের প্রস্তাব দিই, অনেক সময় আছে কি তারা সেটাকে খারাপভাবে নেয় বা ই করে। তখনকার দিনে এটা মানে লিগালি ভাবে নিত এবং মানে এখন মলেস্টেশনের জায়গায় চলে গেছে। হ্যাঁ, তখন এটা সাধারণ ব্যাপার ছিল, বিয়ের প্রস্তাব দেওয়া যেত। তো না করে দেয়। এবার তান্ত্রিক সিনথিয়ার কি হয়েছে, ও তো যেহেতু এমনি কালা জাদু করতো, ও ইগোতে নিয়ে নেয়। ইগোতে নেওয়ার পর ও যে ঠিক আছে আমি রত্নাবতীকে যে করেই হোক আমি পাওয়ার চেষ্টা করব। এবার ওই ভানগড়ের কেল্লার মধ্যে কিছু কেওড়ার বাগান আছে। ঠিক আছে, মানে কেওড়ার বাগান রয়েছে। ওখানে কি হয়, ওই আগেকার দিনে কেওড়া দিয়ে এক ধরনের আতর বা সেন্ট তৈরি করা হতো। তো ওই রানী রত্নাবতী ওই কেওড়ার আতর নিজে ব্যবহার করতেন। তো তান্ত্রিক সিনথিয়া ওই ব্যাপারটা জানতে পেরেছে, এখানে আতর ব্যবহার করেন। তো ও কি করলো, একবার ওই রানী যে আতরের বোতল, সেটার সাথে নিজের একটা মন্ত্রপুত একটা আতর, সেটাকে অদলা বদলি করে দেয়। অদলা বদলি করে দেওয়ার পরে মানে এমন ছিল যে যখনই রানী সেই মানে রাজকুমারী যখন তার গায়ে আতরটা দেবে, সে গিয়ে সোজা ওই তান্ত্রিকের কোলে গিয়ে পড়বে। হ্যাঁ, মানে অ্যাট্রাক্টেড হয়ে যাবে, বশীকরণ হয়ে যাবে। এবার রাজকুমারী ব্যাপারটা জানতে পেরে গেছিল, কারণ তার কাছেও কিছু তন্ত্রবিদ্যা ছিল, সেও জানতে পেরেছিল। তখন সে কি করে, ওই আতরের বোতলটা একটা পাথরের উপর গিয়ে সেটা ছুঁড়ে মারে। তখন ওই পাথরটা গিয়ে ওই তান্ত্রিকের গায়ে গিয়ে পড়ে, আর তান্ত্রিক তখন তাতে মারা যায়। তবে মারা যাওয়ার আগে সে একটা অভিশাপ দিয়ে গেছিল যে এই পুরো ভানগড়টা ধ্বংস হয়ে যাবে। আর এরপরে আস্তে আস্তে পুরো ভানগড় ধ্বংস হয়ে যায় এবং বলা হয় যে রানী রত্নাবতী মানে যে রাজকুমারী ছিলেন, তিনিও তাতে চাপা পড়ে মারা গেছেন। আচ্ছা আচ্ছা, মানে তুমি এইগুলো ধরো আরবান লেজেন্ড, অনেকে বিশ্বাস করে অনেকে করে না। তোমার নিজের পার্সোনালি গিয়ে কি মনে হয়েছে যে এই যে ভানগড় ছিল সেটা কেন ধ্বংস হয়েছে, মানে তুমি যদি অ্যানালিটিক্যালি ভাবো? ওকে, তুমি যদি আমাকে বলো, দেখো আগেকার দিনে ঠিক যেভাবে ভানগড়ের ছাদ নেই, এক্স্যাক্টলি সেমভাবে আমি দেখেছি তোমার দক্ষিণ ভারতের দিকে একটা ফোর্ট রয়েছে, গোলকোন্ডা ফোর্ট, সেটা হায়দ্রাবাদে রয়েছে।
ওটাও একটা মানে আর্কিটেকচারাল মার্ভেলাস, মানে দারুণ দারুণ ওটা জিনিস, মানে ওটা নিয়ে অন্য একটা সেশন হয়ে যাবে। তো ওখানেও আমি ওই কেল্লাটার মধ্যে দেখেছি গোলকোন্ডা ফোর্টে, ওখানে যখন ঔরঙ্গজেব অ্যাটাক করেছিল সে গোলা মেরে ওই ছাদগুলোকে ভেঙে দিয়েছিল ওই যেহেতু ওপরে এসে পড়ছে গোলাগুলো, রাইট। এবং ওরা অ্যাটাক করতো ছাদের দিকে, কারণ ছাদটা কি হয়, মানুষ শেল্টার নেয় কোথায়, ছাদের উপর শেল্টার নেয়, ছাদের নিচে, মানে সরি ছাদের নিচে শেল্টার নেয়। তো এবার ওই শেল্টারটা যদি ধ্বংস করে দাও তুমি, তাহলে তো তার বাড়ি আর কিছু থাকলো, কিছুই নেই না। তো ভানগড়ের ক্ষেত্রেও আমার মনে হয় কোনো একটা অ্যাটাক হয়েছিল, ঠিক আছে, যেখানে তোমার এই সমস্ত পুরো নগরীটা ধ্বংস হয়ে গেছে, মানে ওই কামান ফামান মেরেছে, গোলাগুলো ছাদের উপর পড়েছে, পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। এটা হতে পারে। কিন্তু এখানে আরেকটা দুটো কোশ্চেন থেকে যায়, সেটা হচ্ছে গিয়ে তোমার ভানগড়ের মধ্যে দুটো মন্দিরও ছিল, ঠিক আছে, বিশেষ করে না তুমি ওই মন্দির দুটো অক্ষত, মন্দিরে একটা ইটও ভাঙেনি। সোমনাথের মন্দির বলছিলে, হ্যাঁ, আর একটা হচ্ছে গোপীনাথ মন্দির, একটা মন্দিরও একটা ইটও ভাঙেনি মন্দিরে, ঠিক আছে। এইটা একটু স্ট্রেঞ্জ জিনিস, ঠিক আছে, মানে যে কিভাবে পুরো কেল্লা ধ্বংস হয়ে গেল বাট মন্দির দুটো ভাঙেনি। মানে ভানগড়ে হনুমান মন্দির যেটা রয়েছে ওটাতে পুজো হয়, বাকিগুলোতে পুজো হয় না। না। এবার তুমি আমাকে বলো, ওখানে পৌঁছানোর পর তোমার ইনিশিয়াল রিয়াকশনটা কি হয়েছিল? হিস্ট্রি, মার্ভেলাস জায়গা, আর্কিটেকচার সবই রয়েছে, আমরা বারবার যে ভাবি যে একটা আনক্যানি ফিল হতে পারে, মোস্ট হন্টেড প্লেস নাকি ইন্ডিয়ার, তোমার নিজের পার্সোনালি কি ফিল হয়েছিল ওখানে যাওয়ার পর? ওকে, আমরা গিয়েছিলাম বিকেল 3টে নাগাদ আমরা ঢুকেছি। খোলা থাকে কতক্ষণ ওটা? বিকেল 5টা, লেখা আছে ওখানে, একটা বোর্ড লেখা আছে, এএসআই থেকে তো লিখে দিয়েছে সূর্যাস্তের পর নাকি প্রবেশ নিষেধ, বোর্ড লেখা আছে ওখানে। বোর্ডটার মধ্যে লেখা আছে যে তুমি সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এখানে প্রবেশ করতে পারবে, তারপর আর কেউ প্রবেশ করতে পারবে না। তো আমরা যখন গিয়েছিলাম তখন 3টে বাজে, আর সূর্য অস্ত হয় রাজস্থানের দিকে ধরে নাও 6টা-7টা বেজে যায় মাঝে মাঝে, তো যেহেতু ওটা পশ্চিম দিকে, তো তখন প্রায় অন্ধকার অন্ধকার একটা ভাব ছিল। এবার কি ব্যাপারটা বলো তো, আমি যখন গিয়েছিলাম তখন চারিদিকে লোকজন ছিল, এমন নয় যে ভুতুরে জায়গা, লোকজন ভয় পাচ্ছে, আসছে না। আর ওখানে ঢোকার পরে আমি আরেকটা জিনিস দেখেছি, পাশের গ্রামের একটা মহিলাকে ভূতে ধরেছিল, মানে ওরা যে বলেছে। অ্যাকচুয়ালি দেখেছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখেছিলাম, ভূতে ধরেছিল। ভূতে ধরার পর তাকে ওখানে নিয়ে এসছে, ভানগড়ে নিয়ে এসছে। হ্যাঁ, ভানগড়ে পজেসড অবস্থায়। হ্যাঁ, পজেসড অবস্থায় ভানগড়ে নিয়ে এসছে সেই মহিলাটাকে, ঠিক আছে। তো ওইখানে একটা চাতাল মতো আছে, ঠিক আছে, মানে কেল্লার ভিতরে না, কেল্লার বাইরে বাইরে বাইরে। ওকে, আমি তোমাকে আরেকটু ভালোভাবে বলি। এন্ট্রি গেট একটা, এন্ট্রি গেটের পরে হচ্ছে গিয়ে তোমার নগরী, দোকানপাট রয়েছে, তারপরে আবার একটা গেট, সেখান থেকে হচ্ছে রাজমহলের জায়গা শুরু হলো, তারপরে আরও একটা গেট, তারপরে হচ্ছে গিয়ে মেইন দুর্গ। ওকে, তো আমি বলছি হচ্ছে যেখানে মন্দিরটা রয়েছে সেই জায়গাটার কথা বলছি, মানে রাজমহলের আগের পোর্শনটার কথা বলছি। ওখানে একটা চাতাল মতো রয়েছে, ওখানে গিয়ে তো গ্রামের সব লোকজন এসছেন, ওখানে সব রাজস্থানী যে তাদের ট্র্যাডিশন থাকে, এই পর্যন্ত মানে ঘোমটা দেওয়া, ঠিক আছে। তো মহিলাকে বসে ওনারা কিছু তন্ত্রফন্ত্র করছিলেন। তো আমি তখন যে গাইড ছিলাম তাকে জিজ্ঞাসা করলাম যে কী করছে। তো বলছে যে এখানে যখন কাউকে মানে এই আশেপাশে কাউকে যদি ভূতে ধরে তাকে এখানে নিয়ে আসে, ভানগড়ে নিয়ে আসে, ভানগড়ে এনে তাকে তোমার তাকে ভূত ছাড়ানো হয়। অ্যাকচুয়ালি তুমি বলতে পারো মানে ভূতের ড্রপিং স্টেশন বলতে পারো তুমি, ঠিক আছে। মানে তুমি নিজের চোখে এই জিনিসটা দেখেছো ঘুরতে গিয়ে? ওকে। আর আরেকটা জিনিস দেখেছি, ভানগড়ের কেল্লার ভেতরে একটা কিন্তু পুজো হয়, ঠিক আছে। আচ্ছা, কি পুজো ওটা? সেটা কোনো দেবতার পুজো না, সেখানে কোনো একটা বাবার পুজো করা হয়, ঠিক আছে। কোনো তান্ত্রিক হতে পারে, একজন বাবার পুজো করা হয়, সিদ্ধ পুরুষ। ওকে, সিদ্ধ পুরুষ একজন। আর তার পুজোতে ফল প্রসাদ তো দেওয়াই হয়, তার সাথে বিড়ি সিগারেট দেওয়া হয়, মানে সিগারেট জেলে জেলে দেওয়ালের মধ্যে গেঁথে দেয়। ওই বাবা নাকি সিগারেট খেতে খুব ভালোবাসে, মানে ওই জায়গাটা তুমি যাও যেখানটাতে পুজো হচ্ছে, পুরো অন্ধকার জায়গা, ধূপধুনো জ্বলছে, আর সবাই সিগারেট এনে এনে ওখানে দিয়ে দিচ্ছে। মানে সিগারেট একজনের প্রসাদ? হ্যাঁ, এক্স্যাক্টলি, সিগারেট বিড়ি তারা সবাই ওখানে দেওয়ালের মধ্যে গেঁথে দিচ্ছে। এটা ভানগড়ের ভেতরেই হচ্ছে? ভানগড়ের ভেতরেই হচ্ছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, ভানগড়ের ভেতরেই হচ্ছে। এবং ওখানে একজন পূজারীও আছেন, তিনি পুজো অর্চনা করছেন। আর ওই যে একটু আগে পজেসড মহিলার কথা বললাম, তাকে একটু পরে আমি ওখানেও দেখেছি, ভিতরে ওখানে নিয়ে গেছে, ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে উনি বেশ কিছুক্ষণ সময় বসেছিলেন, কিছু প্রসাদও ওনারা খেয়েছেন, খাওয়ার পরে তারপরে ওখান থেকে চলে এসেছেন। আর ভানগড়ের মধ্যে আরেকটা জিনিস যে আমি দেখেছি, ওখানে প্রচুর পরিমাণে গুপ্ত দরজা রয়েছে। মানে আচ্ছা, ধরে নাও আগেকার দিনে কি হতো, কেল্লা তুমি যদি সিঁড়ি বেয়ে উঠতে যাও অনেকটা তোমার সময় লাগবে, তখন কিছু গুপ্ত সুড়ঙ্গ পথ বানানো হতো, খুব তাড়াতাড়ি যাওয়া যায়। সেই পথগুলো এখন ক্লোজ করে দিয়েছে, আগে খুব খোলা ছিল, ওগুলো লোকজন যেত। তো মানে ভানগড়ের ভেতরে গুপ্ত সুড়ঙ্গ রয়েছে। তুমি অনেকগুলো কথা বললে,
যেগুলো শুনে আমার খুব পিকুলিয়ার লাগলো। পজেস কেস, ভেতরে ওই বাবাকে সিগারেট নিবেদন করা হয়, সেটাই ওনার প্রসাদ হয়তো। এছাড়া আরেকটা এটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে ভেতরের যে দুটো রয়েছে মন্দির, গোপীনাথের মন্দির এবং সোমনাথের মন্দির, সেখানে পূজা হয় না, কিন্তু এই যে সিদ্ধ পুরুষ যার কথা বলছো ফোর্টের ভেতর, তার পুজো হয়। তোমার কথা শুনে মনে হলো আমরা যেটা অ্যাকচুয়ালি ন্যারেটিভ পাই, যে ভানগার একদম পরিত্যক্ত, কেউ যায় না, এবং মানে গেলেই কিছু না কিছু প্রবলেম হতে পারে, এটা অনেকে ভাবেন বা মনে করেন, বা এটার মধ্যে হয়তো সত্যতাও রয়েছে কিছুটা, সেটা আলাদা ব্যাপার। বাট তুমি গিয়ে দেখেছো পুরো লোকারণ্য বলতে কি, মানে ভালোই লোক যাচ্ছে, তুমি দেখতে পাবে যথেষ্ট লোক আছে ওখানে, ঠিক আছে। ইভেন সিকিউরিটি গার্ড ঘুরছে ঠিকঠাকভাবে চলাফেরা করার জন্য, ঠিক আছে, কোনো অসুবিধা যাতে না হয়, সিকিউরিটি গার্ড আছে, পুকুর আছে, গার্ড দিচ্ছে, প্রপার জায়গা, মানে প্রপার একদম একটা, মানে আমি ধরে নাও বিভিন্ন ধরনের কেল্লায় তো গিয়েছি, প্রত্যেকটা কেল্লা যেরকম থাকে এক্স্যাক্টলি সেম টু সেম, তোমার এখানে ঢুকতে হয়, হ্যাঁ, ঠিক আছে, সবকিছু একদম প্রপার। তোমার এখানে আনক্যানি কিছু ফিল হয়েছে? বা ধরো অনেক তো পুরোনো জায়গায় গেছো, সেই জায়গাতে গিয়ে যেরকমটা ফিল হওয়ার কথা সেরকমটাই ফিল হয়েছে? ভানগড়ে স্পেশাল কিছু ফিল হয়েছে তোমার? দেখো, ভানগড়ে আমার স্পেশাল সত্যি বলতে আমার কিছুই ফিল হয়নি, ঠিক আছে। আমি ফার্স্ট অফ অল নিজে গিয়েছিলাম যে হ্যাঁ আমার কাছে হয়তো ফিল হবে এরকম কিছু, আর এই জন্য আমি সাথে করে একটা মেশিন নিয়ে গেছিলাম, ইভিপি মেশিন নিয়ে গেছিলাম চেক করার জন্য যে কিছু ওখানে আছে কিনা। সো কিছুই নেই, আমি একাও বেশ কিছু অন্ধকার এমন জায়গায়, মানে কয়েকটা রুমে গিয়েছিলাম যেখানে কেউ যায় না সচরাচর, খুবই অন্ধকার কয়েকটা রুম আছে, সেখানে কেউ যায় না, সেখানে আমি গিয়েছিলাম, ইভিপি মেশিন নিয়ে ঘুরেছি, কিছুই থাকেনি। একটা জিনিস, বাদুরের খুব বাজে গন্ধ, ঠিক আছে, ওখানে প্রচুর পরিমাণে বাদুর রয়েছে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে রাতের বেলায় যে ভানগড়ে যাওয়া নিষিদ্ধ বলা হয়, অনেকে তো এটাকে হন্টেড বলে, হন্টেড ছাড়াও আমি আর একটা রিজন যেটা আমার এক্সপ্লেনেশনে মনে হয়, সেটা হচ্ছে তুমি যদি ভানগড়ের দিনের বেলাও যাও, জায়গাটা খুবই খান্ডার, মানে খুবই ভগ্নাবশেষ ওখানে রয়েছে, পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তুমি যদি ঠিকঠাকভাবে না হাঁটো পড়ে যেতে পারো তুমি ওখান থেকে। তো এই কারণে রাতের বেলায় ফার্স্ট অফ অল যাওয়া নিষিদ্ধ করা হতে পারে। আর সেকেন্ড হতে পারে হচ্ছে কি, তোমার প্রত্যেকটা এএসআইয়ের আন্ডারে যে সমস্ত কেল্লাগুলো রয়েছে, কয়েকটা বাদে বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধ্যের পরে কাউকে আর ঢুকতে দেয় না, ঠিক আছে। তুমি সেটা তাজমহলে যাও, লালকেল্লায় যাও। সো আমার মনে হয় যে এটা হতে পারে, যেহেতু ওটা একটা এএসআইয়ের আন্ডারে রয়েছে, এই জন্য রাতের বেলায় ওখানে যেতে দেওয়া হয় না। আর একটা হতে পারে কারণ, যেহেতু পাহাড়ি এলাকা, জঙ্গল রয়েছে, ওখানে হিংস্র জীবজন্তু, সাপ থাকতে পারে, তার জন্য রাতের বেলা যেতে বারণ করা হয়। তুমি ওখানে একটা জিনিস বললে, ভানগড়ের ক্ষেত্রে যে কোনো হিস্টোরিক্যাল জায়গাতে গেলে সেখানে কোনো গাইড নেওয়ার দরকার আছে। অবভিয়াসলি হিস্ট্রি বলো, গল্প বলো, লোককথা বলো, সেগুলো প্রপারলি জানা যায় এটার মাধ্যমে। তুমি বললে যে তুমি ওখানে গার্ডের সাথেও কথা বলেছো, ভালো রকমভাবেই কথা বলেছো, কারণ আমি জানি তোমার যা কন্টেন্টেড টাইপ, তুমি মোটামুটি সবার সাথে একটুখানি কথাবার্তা বলে ওভারঅল অ্যাসপেক্টটা জেনে নাও। তো সেই ক্ষেত্রে তুমি কি আর কিছু জানতে পেরেছো, এই যে ভানগড়ে রাতে কেন ঢুকতে দেওয়া হয় না, এই যে পুরো বিষয়টা? দেখো, ওখানের গার্ড আমাকে আরও একটা স্টোরি বলেছে যে কেন হন্টেড বলা হয়, লোকজন রাতের বেলা যায় না। দুটো কারণ আরও বলেছে, সেটা হচ্ছে একটা, আশেপাশের এলাকাটা চুরি ডাকাতি হতে পারে, এটা আমার অ্যাসপেক্ট, যে এই কারণে রাতের বেলায় কাউকে যেতে দেওয়া হয় না। আর একটা অ্যাসপেক্টে, যে গার্ডের কাছ থেকে যেটা আমি শুনেছি, যে একবার 3টে বন্ধু, তারা এই মানে যে নিষেধ বাধা উপেক্ষা করে তারা রাতে ওখানে কাটিয়েছিল। রাতে কাটানোর পর তারা একজন কুয়োর মধ্যে পড়ে যায়, ভিতরে অনেকগুলো কুয়ো আছে, ফাঁকা শুকনো কুয়ো আছে, অনেকগুলো রয়েছে, কুয়োর মধ্যে পড়ে যায়। আর কুয়োর মধ্যে পড়ে যাওয়ার পর বাকি দুজন তাকে কুয়ো থেকে তোলার পর তারা ওখান থেকে বাইক নিয়ে তারা হসপিটালের দিকে যায় ট্রিটমেন্টের জন্য। আর হসপিটালে যাওয়ার পথে সেই 3জন মারা যায়। হসপিটালে যাওয়ার পথে 3জন মারা যায়? কি বলছো মিঠুন দা? হ্যাঁ। আর এবার আমি যখন গল্পটা শুনেছি, শোনার পরে আমার কাছেও বেশ একটু খটকা লেগেছিল, কিন্তু আমি যখন পরে এটার ব্যাপারে রিসার্চ করি, লাইক তোমার কিভাবে মারা গেছিল, অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে, এটা আমার গাইডের কাছ থেকে শোনা যে কিভাবে মারা গিয়েছিল। এবার আমি যখন বাড়িতে আসার পরে রিসার্চ করে তখন ওই 3জনের ব্যাপারে আমি কোনো ইনফরমেশন পাইনি। এবার তুমি ধরে নাও 3জন মারা গেছে, একটা কেল্লাতে রাতের বেলায় ছিল তারা, সেখানের কিছু না কিছু তো নিউজ, লোকাল নিউজও থাকা উচিত,
তো লোকাল নিউজও সার্চ করেছি, আমি সেরকমভাবে কিছু পাইনি। তো এক হতে পারে যেটা সত্যি ঘটনা, আর দুই হতে পারে যে রাতের বেলা এখানে যাতে কেউ না যায় তার জন্য লোকজনকে এই স্টোরিটা বলা হয়। হতেই পারে। মানে দেখো, আমাদের এই মানে আমার নিজের পার্সোনালি মনে হয়, তুমিও হয়তো অ্যাগ্রি করবে, সেটা হচ্ছে আমাদের এই যে ফিল্ড বা এই যে জগতই আমি কনসিডার করতে পারি, এখানে সাদা কালো সত্যি মিথ্যে কিছু নেই। তোমার যা উত্তর পাবে তুমি এই গ্রে জোনটাতে পাবে, যেখানে সত্যি আর মিথ্যের মধ্যে বর্ডার লাইনটা অনেকটা মিলেমিশে গেছে, আর সাদার মধ্যে কালো মিশে ধূসর হয়ে গেছে। তো তুমি যেটা বললে সেটা ডেফিনেটলি হতে পারে যে ইট ইজ রিউমার, যার জন্য রাতে যাতে কেউ না আসে এটা নিষেধাজ্ঞা জারি করার জন্য। কিন্তু তুমি একটা কথা ভাবো মিঠুনদা, এএসআই এর তো আরো অনেকগুলো কেল্লা তুমি বললে যে রাতে যাওয়া নিষিদ্ধ রয়েছে। কোনো পার্টিকুলার জায়গাতে বা কোনো পার্টিকুলার ফোর্টে এরকম গুজব কেন রটেনি? শুধু ভানগারের ব্যাপারেই কেন রটলো? এটা একটা ব্যাপার রয়েছে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, এবার তারা ধরো মারা গেছে, কেস কামারি হয়েছে, বা লোকাল নিউজে এরকম ব্যাপার হয়েছে, এরকমটাও তো হতে পারে যে অ্যাক্সিডেন্টে তো অনেকের মৃত্যু হয়, সেখানে সিগনিফিকেন্ট কোনো ব্যাপার থাকে না। অনেক অ্যাক্সিডেন্টই রোজ হয়, সেগুলো তো প্রত্যেকে নিউজে কভার করে না। ঠিক ঠিক। দুটোর কানেকটিভ পয়েন্টই হয়তো এটা যে গাইড তোমাকে বলেছে যে ওখানে গেছিল, রাত কাটিয়েছে, কুয়োর মধ্যে পড়ে গেছে, যাওয়ার পথে মৃত্যু ঘটেছে। হয়তো যে আর্টিকেল ছাপিয়েছে বা কিছু করেছে সে যদি জানতো যে ভানগারে গিয়ে পুরো রাতে ছিল, তার জন্য তার এরকম বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, হয়তো একটা স্পাইসি নিউজ পেতো, ওটা ছাপিয়ে দিত। বাট নর্মাল হয়তো অ্যাক্সিডেন্ট ভেবেছে, তার জন্য হয়তো ছাপায়নি, এটাও হতে পারে। বাট আমি তোমার থেকে যা শুনলাম, ঠিক আছে, মানে তুমি যদি ডটস গুলোকে কানেক্ট করো, খুবই ইন্টারেস্টিং জায়গা এই ভানগার, খুবই ইন্টারেস্টিং। আমি যদি হরর অ্যাসপেক্টটাকে বাদও রাখি, তাহলেও এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। কারণ আমি জানি না তুমি জানো কিনা, আমাদের এই ফিল্ডে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিলেন, গৌরব তিওয়ারি। হ্যাঁ, গৌরব তিওয়ারি। উনিও বলেছিলেন কিন্তু যে এই জায়গাটা হন্টেড নয়। গিয়ে সব রিসার্চ করে পুরো ইনভেস্টিগেশন করে বলেছিলেন, রাতেও ছিলেন, স্পেশাল পারমিশন নিয়ে হয়তো। তিনিও বলেছিলেন যে এই জায়গাটা কিন্তু হন্টেড নয়। এই ব্যাপারটা হওয়ার বেশ কিছুদিন পর তার কিন্তু অস্বাভাবিক মৃত্যু ঘটে। বাথটাবের মধ্যে অলমোস্ট 1 বছর পর একটা অস্বাভাবিক মৃত্যু ঘটে। বাথরুম ভেতর থেকে লকড, বাথটাবের মধ্যে মরে পড়ে আছেন। মানে তুমি না, অনেক ক্ষেত্রে কি হয়, আমরা তো ডটসগুলোকে কানেক্ট করি, কিছু না কিছু ধোঁয়াশা থেকেই যায়। থাকার আরো একটা কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কেল্লা কি হয়, লাইক তুমি যদি তাজমহলে যাও, দেখবে তাজমহলের গা ঘেঁষে, মানে একদম বাইরের যে দেওয়াল রয়েছে, ওয়াল রয়েছে, ঘেঁষে অনেক বস্তি বাড়ি, অনেক দোকানপাট তুমি দেখতে পাবে। লাইক তুমি যদি শনিবার বাড়াতেও যাও, শনিবার বাড়ার ব্যাপারে আমরা কথা বলবো, তো শনিবার বাড়ার পাশেও দেখবে অনেক দোকান, অনেক রাস্তাঘাট রয়েছে, লোকালয়, উঁচু উঁচু ফ্ল্যাট, কমার্শিয়াল জায়গা। ভানগড়ের প্রায় 2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই, ঠিক আছে? এক্স্যাক্টলি 2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই, কোনো লোকালয় নেই। যারা থাকে তারা ওই ধরে নাও, মানে ছোটোখাটো কিছু দোকান আছে যেগুলো হচ্ছে তোমার এই ঠেলা গাড়ির উপরে দোকান, যারা ট্যুরিস্ট আসে তাদেরকে কিছু হালকা পাতলা রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য। তো কাছাকাছির মধ্যে কোনো বাড়িঘর নেই, মানে সলিড কোনো ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি হয় না ওখানে, ট্যুরিজম বাদ দিয়ে। তুমি শনিবার বাড়ার ব্যাপারে বলছিলে, বাট তার থেকেও ইন্টারেস্টিং একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের এখানে তাজমহল। ওকে, তাজমহলে তুমি গেছো, তাজমহলে তুমি ঘুরেছো, তোমাদের জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে খুব, মানে এটা যদিও এটা মানে একটু কমিউনাল হয়ে যাবে ব্যাপারটা, আমি যদি বলি, অনেকে কনসিডার করেন যে তাজমহলের যে জায়গাতে তাজমহল প্রতিষ্ঠিত, সেখানে আগে কোনো হিন্দু মন্দির ছিল বা শিবের কিছু মূর্তি যেখানে রেগুলার বেসিসে পূজা অর্চনা করা হতো, সেটার ওপরে নাকি তাজমহল বানানো হয়েছে। এবং যদি তুমি ইন্টেরিয়রে যাও, তাজমহলের ভেতরের দিকে বা নিচের দিকে যাও, তাহলে এখনো নাকি শিব মন্দির বা এরকম শিবের অস্তিত্ব পাওয়া যেতে পারে। তুমি যেহেতু এই জায়গাতে নিজে গেছো, সেই জায়গাতে আমি পরে আসছি, তোমার কি মনে হয় যে এই জায়গাটা, মানে এই কথাটার, এই স্টেটমেন্টের মধ্যে কোনো সত্যতা রয়েছে? দেখো, প্রথম কথা হচ্ছে গিয়ে অনেক পুরনো কথা, ঠিক আছে? তাজমহল প্রায় 400 বছর পুরনো। আর তাজমহলের যে বেসটা নিয়েই সব থেকে বেশি কন্ট্রোভার্সি হয়, যে বেসটা কখন তৈরি হয়েছে।
আমি কিছু কিছু জায়গায় ইতিহাস পড়ে দেখেছি যে শাহজাহান যখন তাজমহল বানানোর জন্য জায়গাটা বেছে নিয়েছিলেন তখন তিনি একজন রাজার থেকে, ওখানের একজন জমিদার বা জায়গির, তার থেকে ওই বেসটা তিনি মানে বেসের জায়গাটা তিনি কিনেছিলেন। কিন্তু এটা তো মোগল আধিপত্যের মধ্যেই ছিল, আগ্রার এই পোর্শন। হ্যাঁ, মোগল আধিপত্যের মধ্যেই ছিল। এবার কি হয়, 1980s দিকে একজন লেখক, মেবি টিএন কাউ বা তার নামটা ঠিক আমার মনে পড়ছে না, তিনি একটা বই লিখেছিলেন। আর সেই বইতে তিনি প্রথমবার যে তাজমহলের নিচে একটা শিব মন্দির আছে এরকম কিছু তিনি উল্লেখ করেছিলেন। কিন্তু আমার মনে হয় না যে তাজমহলের নিচে কিছু আছে। ওকে, কারণ আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে আমি যখন বিভিন্ন জায়গায় যাই আমি চেষ্টা করি যে আরও ডিপ কী করে অ্যানালাইসিস করা যায়, ওখানের আর্কিটেকচারগুলো কীরকম, ঠিক আছে। কোনো তাজমহল লাইক একটা মুসলিম স্থাপত্য, সেখানে কি কিছু হিন্দু স্থাপত্য বা এনশিয়েন্ট ইন্ডিয়ার কোনো স্থাপত্য আছে কিনা সেটা আমি ফলো করার চেষ্টা করি, কিন্তু তাজমহলে আমি সেরকম কিছুই দেখতে পাইনি। তুমি যেটা বললে বেস নিয়ে কন্ট্রোভার্সি, শাহজাহান ওই বেস একজন হিন্দু জমিদারের থেকে কিনেছিলেন। আচ্ছা, তারপর তাজমহল নিয়ে আরো একটা কথা বলা হয়, তুমি শুনে থাকবে যে হাত কেটে দিয়েছিলেন শাহজাহান। এটাও একটা ওয়ান কাইন্ড অফ রুমার, ঠিক আছে। এটা মানে হাত কাটেনি। আর তুমি এটাও জানো ব্যাপারটা, তিনি একজন কি বলবো সুলতান মানে সম্রাট, ঠিক আছে, তিনি কারোর হাত কেটে দেবেন, এটা একটা রুমার ছড়ানো হয়েছে পরবর্তীকালে, ঠিক আছে। আর শাহজাহানের সম্বন্ধে আরো অনেকগুলো রুমার আছে, যেমন লাইক তুমি ধরে নাও মমতাজ মারা যাওয়ার পর মমতাজের বোনকে তিনি বিবাহ করেছিলেন, এটাও ফলস। মমতাজ মারা যাওয়ার পর শাহজাহান আর কোনো সেকেন্ড বিয়ে করেননি। ওকে, বাট মমতাজই তো একমাত্র ওয়াইফ ছিলেন না ওনার। না, বাট তিনি আর বিয়ে করেননি। মমতাজের পর তিনি খুবই ভেঙে পড়েছিলেন এবং মমতাজের পর থেকেই ওনার রাজত্ব মানে আস্তে আস্তে ওনার শাসন ব্যবস্থা ডিগ্রেড হতে শুরু করেছিল, গ্রিপের থেকে বেরিয়ে। হ্যাঁ, গ্রিপ থেকে বেরিয়েছিল এবং তখন আস্তে আস্তে ঔরঙ্গজেব তখন সেটাকে ক্যাপচার করে নেয়। তো এখন যেখানে তাজমহল রয়েছে সেখানে কিন্তু মমতাজের আসল কবর নয়, এটা জানো কিনা আমি জানি না, এটা অনেক কি হয়তো জানে না, এটা কিন্তু আসল কবর নয় মমতাজের আসল কবর যে জায়গাটা সেটা হচ্ছে বুরহানপুরে। আর আমি যখন মহারাষ্ট্রে গিয়েছিলাম ভিজিট করতে, মহারাষ্ট্র থেকে আমি বুরহানপুরে ভিজিট করেছিলাম। বুরহানপুরটা কি মহারাষ্ট্রের আশেপাশে? মহারাষ্ট্রের মধ্যে নয়, এটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশের মধ্যে পড়ে। বুরহানপুর ওখানে মমতাজের কবর রয়েছে। আমি বলছি তোমাকে, বুরহানপুরটাকে বলা হয় সাউথে যাওয়ার গেট, হ্যাঁ, দক্ষিণের গেট বলা হয় বুরহানপুরকে। যখন মুঘলরা দক্ষিণ রাজ্যত্বগুলো মানে দখল করতে যেত, যুদ্ধ করতে যেত, তারা ওই বুরহানপুরে এসে থাকতো। তো শাহজাহান যখন দক্ষিণে যুদ্ধ করতে যাচ্ছিলেন তখন মমতাজ তার সাথে যান, আর সেখানেই তিনি তার বাচ্চা জন্ম দেওয়ার সময় বুরহানপুরেই মারা যান। তো বুরহানপুরে একটা জায়গা রয়েছে আহুখানা। তো আমি মেবি বাংলায় ফার্স্ট ইউটিউবার যে ওখানে গিয়েছিলাম, গিয়ে পুরো ভিডিওটা করে নিয়ে এসেছিলাম বুরহানপুরে। তো ওই আহুখানা ওখানে একটা সুন্দর ঝর্ণার মতো ছিল, খুব সুন্দর জায়গা ছিল তখনকার সময়। এখন কি বলো ভগ্নাবশেষে পরিণত হয়েছে। তো ওইখানে মমতাজ মারা গিয়েছিলেন এবং মারা যাওয়ার পর ওইখানেই মমতাজকে প্রথমবার কবর দেওয়া হয়েছিল। তারপর তাজমহল বানানোর পর ওনাকে ওই কবর ওখান থেকে তুলে এনে তাজমহলে রাখা হয়। মানে অ্যাকচুয়াল মমতাজের যে বডি, মৃতদেহ, সেটা তাজমহলেই রয়েছে এখন। কিন্তু ফার্স্টে ওনাকে কবর বুরহানপুরে দেওয়া হয়েছিল, তারপর ওই ডেড বডির সমেত ওই পুরো কবরটাকে শিফট করা হয় তাজমহলে, তাই তো? এটা খুব ইন্টারেস্টিং, এটা জানতামই না, একদমই জানতাম না। ইভেন তুমি তাজমহলের ভিতরে একটা সুড়ঙ্গ পথ ছিল যেটা শাহজাহান নিজে বানিয়েছিলেন, সেটা সেই সুড়ঙ্গ পথটা সোজা চলে যেত আগ্রা ফোর্টে চলে যেত তাজমহল থেকে। ওকে, তুমি তাজমহল থেকে আগ্রা ফোর্ট দেখতে পাবে, আগ্রা ফোর্ট থেকে তাজমহল দেখতে পাবে। একটু আমি ক্লাস 10-এ গেছিলাম, মানে ওই একটু ইট কালারের ছিল আগ্রা ফোর্ট। হ্যাঁ, তো ওখান থেকে একটা সুড়ঙ্গ পথ ছিল। তো শাহজাহানের যখন বয়স মানে অনেক হয়ে গেছিল, ঔরঙ্গজেব তাকে একটা রুমের মধ্যে বন্দি করে রেখেছিল, তখন শাহজাহানের যিনি বড় মেয়ে ছিলেন জাহানারা বেগম, তিনি ওই সুড়ঙ্গ পথে শাহজাহানকে মমতাজের কবরের পাশে নিয়ে যেতেন দেখানোর জন্য। এটা শাহজাহানের বড় মেয়ে হচ্ছে জাহানারা বেগম। তো আর জাহানারা বেগমকে নিয়েও একটা রুমার ছড়ানো হয়, খুবই নোংরা, ঠিক আছে, যে শাহজাহানের নাকি তার মেয়ের সাথে একটা সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল। এটাও ওয়ান কাইন্ড অফ একটা ফলস রুমার। এগুলো মেইনলি ছড়ানো হয়েছিল যে সমস্ত ইংরেজ হিস্টোরিয়ানরা ছিলেন। সে সময় ইংরেজরা ভাবতে পারতো না যে একটা মেয়ের এত কি করে পাওয়ার হতে পারে। জাহানারা বেগম
ধরো তোমার মমতাজ বেগম মারা গেছেন, ঠিক আছে, তারপরে শাহজাহান পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিল তার বড় মেয়ের উপর, তার দেখাশোনার দায়িত্ব, তার খাবার দাবার সব কিছু। ইভেন পড়াশুনোর দিক থেকেও জাহানারা বেগম বেশ শিক্ষিতা ছিলেন, ঠিক আছে, উনি নিজে লিখতেন, পড়তে জানতেন, ধনী ছিলেন, ঠিক আছে, কয়েকশো কোটি টাকার মালিক ছিলেন তিনি ওই সময়, ঠিক আছে। তো এইটা সেই সময়ের যে সমস্ত ইংরেজ হিস্টোরিয়ানরা ছিলেন তারা সেই জিনিসটাকে অতটা ভালোভাবে নিত না, ঠিক আছে, এবং তারা মনে করতো যে হয়তো জাহানারা বেগমের সাথে শাহজাহানের কোনো অবৈধ সম্পর্ক ছিল, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ফলস। আর জাহানারা বেগম নিজেও কোনোদিন বিবাহ করেননি। শাহজাহানের দুই মেয়ে, রোশনারা এবং জাহানারা, দুই মেয়ের ঘর শাহজাহানের যে ঘর ছিল মেইন ঘর তার দুই দিকে রয়েছে, আগ্রা ফোর্টে গেলে দেখতে হবে, এবং উপরটা পুরো সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিল মেয়েদের ঘর বলে, ঠিক আছে, কি লেভেলের, ঠিক আছে, এতটাই ভালোবাসতেন মেয়েদেরকে। আর এই দুই মেয়ে কেউই বিয়ে করেনি। আর এই যে ঔরঙ্গজেবকে আমরা বলি, ঔরঙ্গজেবও জাহানারা বেগমকে খুবই মানে মায়ের মতো শ্রদ্ধা করতেন, ঠিক আছে। মানে ঔরঙ্গজেব যা লাস্টের দিকে তো শাহজাহানের সাথে খুব বাজে একটা কনফ্লিক্ট হয়ে গেছিল, ঔরঙ্গজেবের বাবাকে বন্দি করে রেখেছিল, নিজের ভাইকে মেরে, বলা হয় যে ঔরঙ্গজেবের যে ভাই ছিল দারা শিকো, তার কাটা মাথা এই তাজমহলের যে বেসটা রয়েছে সেখানে পোতানো আছে, মানে পুঁতে দিয়েছে। মানে এটা রুমার না এটা অ্যাকচুয়ালি? এটা হিস্ট্রিতে কিছু কিছু এভিডেন্স পাওয়া গেছে। লাইক শাহজাহান চেয়েছিল দারা শিকো হোক পরবর্তী সম্রাট, আর দারা শিকো খুবই সেকুলার ছিল, তার এক হাতে গীতা থাকতো, এক হাতে কোরআন থাকতো, হ্যাঁ, ঠিক আছে, খুবই কালচারাল ছিল, মানে কালচারাল ছিল, খুবই সেকুলার ছিল, কিন্তু পলিটিক্যালি তিনি ভালো ছিলেন না। মানে পলিটিক্যাল তার যে নলেজ সেগুলো ভালো ছিল না। উল্টো দিকে ঔরঙ্গজেব ছিলেন তোমার মুসলিমপন্থী ছিলেন তিনি, এবং তিনি ইসলাম ধর্মকে বেশি প্রায়োরিটি দিতেন, কনজারভেটিভ ছিলেন। আর এই কারণে সভাসদরাও ঔরঙ্গজেবকে বেশি প্রাধান্য দিত। সে সময় যে সমস্ত মৌলবীরা ছিলেন সভাসদের মধ্যে তারা বেশি ঔরঙ্গজেবকে প্রাধান্য দিতেন। আর ঔরঙ্গজেবের মধ্যে যেহেতু বাবা তাকে, মানে যেহেতু শাহজাহান তাকে অবহেলা করতেন, মানে অতটা বেশি পছন্দ করতেন, যেহেতু দারা শিকোকে বেশি পছন্দ করতেন, তো ঔরঙ্গজেব না নিজেকে সেইভাবে তৈরি করেছিল যে আমি স্ট্রং হয়ে দেখাবো। এবং সামরিক দিক থেকে হোক, মানে শক্তির দিক থেকেও ঔরঙ্গজেব কিন্তু ভীষণ পাওয়ারফুল ছিল, দারা শিকোর থেকে অনেক পাওয়ারফুল ছিল। তো লাস্ট টাইম যখন মানে শাহজাহান অসুস্থ হয়ে পড়েন এবং ঔরঙ্গজেব যখন কনফার্ম হয়ে গেছিলো যে দারা শিকোই আমাকে, মানে আমার ভাইকেই সম্রাট হতে হবে, মানে বানাবে বাবা, তখন ঔরঙ্গজেব নিজে বিদ্রোহ ঘোষণা করে, এবং বিদ্রোহ ঘোষণা করে দারা শিকোর বিরুদ্ধে যুদ্ধ করেন। দারা শিকো তো যুদ্ধে পারদর্শী ছিলেন না, তো যুদ্ধে হেরে যান, এবং তখন ওই কাটা মাথা দারা শিকোর তখন ওই শাহজাহানকে উপহার দিয়েছিলেন, কারণ প্রিয় পুত্র। এবার কি হয় অ্যাকচুয়ালি আগেকার দিনে এগুলো হতো, ঠিক আছে, মানুষের মধ্যে ওই হতো বারবারিক টেন্ডেন্সিটা অনেক বেশি ছিল। এবং মুঘল আমলে যে সমস্ত ভাই বোন ছিল, ভাই বোনদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, বিশেষ করে ভাইদের মধ্যে। কেন বলছো? কারণ বৈমাত্রীয় ভাই বলে? বৈমাত্রীয় ভাই বলে নয়, ক্ষমতার লোভ। এটা শুধুমাত্র মুঘল বললেও ভুল হবে, ঠিক আছে। তুমি যদি অশোকের আমলে যাও, অশোকের আমলেও ছিল। অশোক নিজের 99টা ভাইকে হত্যা করেছিল, ঠিক আছে। তো ঔরঙ্গজেব তখন ওই কাটা মাথাটা শাহজাহানকে উপহার দেন। শাহজাহান তো দেখে ভীষণই ভেঙে পড়েছিলেন, অলরেডি তার ওয়াইফের শোকে তিনি একেবারে বিভোর হয়েছিলেন, মানে মারাই যাচ্ছিলেন একেবারে। তারপরে ছেলে মারা গেল, তখন ঔরঙ্গজেব আরও একটা কাজ করেছেন, যেটা বলা হয়, আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, যে ওই মাথাটাকে তাজমহলের যে বেস ছিল ওখানে তিনি কবর দিয়ে দিয়েছেন মাথাটাকে, যাতে শাহজাহান যতবার ওই তাজমহলের দিকে তাকাবে তার ওই ছেলের কাটা মাথার কথা তার মনে পড়বে। তুমি বলে যে একটা সুড়ঙ্গ ছিল আগ্রা ফোর্ট আর তাজমহলের মধ্যে, সেটা কখন ইউজ করতেন? মানে বুড়ো বয়সে শাহজাহান বুড়ো বয়সে ইউজ করতেন, ঠিক আছে। আর তাজমহলে এখন আমরা যেদিক থেকে ঢুকি, এটা কিন্তু তাজমহলের পেছনের দিক, পেছনের দিক দিয়ে ঢুকি, পেছনের দিক থেকে আমরা এখন ঢুকি। এই মেইন এন্ট্রি হচ্ছে গিয়ে তাজমহলের নদীর পথটা, যমুনা যে দিকটা, সেদিক থেকে আগেকার দিনে নৌকা করে আসতেন। তো ওখানে একটা ছোট দরজা ছিল, ওখান থেকে তারা ভিতরে আসতেন, সে শাহজাহান সময় কাটানোর পরে আবার ব্যাক করে চলে যেতেন। মানে তাজমহল বানাতে তো অনেক টাকা খরচা হয়েছে, ভীষণ ভীষণ। ভারতের জিডিপি ওই সময় যে লেভেলের একটা জায়গাতে ছিল, তোমার কি কোনোভাবে মনে হয় যে এই যে মোগল পিরিয়ড ছিল, তারপরে ব্রিটিশ পিরিয়ডটা আসার দরকার ছিল আমাদের ইন্ডিয়ার জন্য? কারণ দেখো, মোগল পিরিয়ডের সময় কি পুরো ভারত ইউনাইটেড ছিল অ্যাজ ইন মুসলিম রুলের আন্ডারে ছিল, মোগল রুলের আন্ডারে ছিল।
দক্ষিণে 2-3টে রাজ্য বাদ দিয়ে পুরো ভারতটাই মানে ভারতীয় সাবকন্টিনেন্ট যেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওটা মুঘলদের আন্ডারে ছিল। কিন্তু ওখানে তো অ্যাজ পার ইউনিটি ছিল না সেরকম ভাবে, বা কোনো স্টেটের মধ্যে ওরকম ইউনিটি ছিল না। ইভেন ব্রিটিশরাও ওই ডিভাইড অ্যান্ড রুল করে মোটামুটি পুরো ভারতটাতেই রাজত্ব করেছে। সর্দার বল্লভভাই প্যাটেল পুরো দেশটাকে ইউনাইট করলেন। ইউনাইট করার পর এখন আমাদের যে দেশের মানচিত্র আমরা সেরকমভাবে এক হয়ে রয়েছে। তো তোমার কি মনে হয় যে মুঘল রুলের পরে ব্রিটিশ রুলটা আবশ্যক ছিল এই পুরো একটা সাবকন্টিনেন্টের মধ্যে? ভারত একটা যে বাউন্ডারি রয়েছে, একটা যে ম্যাপের মধ্যে বর্ডার রয়েছে, যদিও পাকিস্তান, বাংলাদেশ, আকসাই চীন এগুলো আলাদা হয়ে রয়েছে, তো তোমার কি মনে হয় যে ব্রিটিশ রুলটা দরকার ছিল এই ইউনিফিকেশনের জন্য? দরকার ছিল না, কারণ মোগল আমলেই অলরেডি ভারতের অনেকটা জায়গা, লাইক তুমি আজকের দিনে পাকিস্তান, আফগানিস্তান, তারপরে তোমার কাবুল, এগুলো তো পুরো ওদিকে ছিল। ইরানে আমাদের বর্ডার ছিল। হ্যাঁ, ইরানের দিক পর্যন্ত আমাদের বর্ডার ছিল। এদিকে তোমার প্রায় অহোম রাজ্যটা বাদ দিয়ে বাকিগুলো প্রায় অনেকটাই ছিল। বাংলা, দক্ষিণ ভারতের কয়েকটা রাজ্য শুধু ছিল না। তুমি যদি ইকোনমিক অ্যাসপেক্টে দেখো, সে সময় সারা বিশ্বের 1/4 জিডিপি আসতো ভারত থেকে। একদম। তো এখানে ব্রিটিশ আসার পরে সেই জায়গাটা কোথায় নেমে এসছে তুমি ভাবো একবার। হ্যাঁ, মানে ওরা তো শোষণ ডেফিনেটলি করেছে, আমি সেই জায়গাতে আসছি না, সেই জায়গাটা অবশ্যই অনস্বীকার্য ব্যাপার। আমি যেটা বলতে চাইছি, এই যে ভারত অরঙ্গজেবের পর আস্তে আস্তে লিডারশিপ কোয়ালিটি ডিটোরিয়েট করে, তো আস্তে আস্তে বিভিন্ন যে কিংডম ছিল তারা ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয়, শুধু বেঙ্গল থেকেই ট্যাক্স যেত। তো এরকম সময় প্রত্যেকটা রাজ্য তো আলাদা 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 হয়ে গেছে, কেউ তো মোগল রুলের আন্ডারে নেই না। তো সেই জায়গায় প্রত্যেকের মধ্যেই তোমার অটোনমি রয়েছে। এবার এই অটোনমিটা কিরকম, মানে ডিক্টেটরশিপের আন্ডারেই রয়েছে, ডেমোক্রেসি নেই। তাহলে সেই ক্ষেত্রে ডিক্টেটরশিপের মধ্যে প্রত্যেকটা রাজ্য রয়েছে, প্রত্যেকটার সাথেই তো ঝগড়া ঝাঁটি, ওয়ারফেয়ার চলছেই। আমি বলতে চাইছি এই যে ভারত ডেমোক্রেসি হলো, একসাথে রয়েছে, ডেমোক্রেসির অনেক ফ্লজ রয়েছে, তো এটা কি ব্রিটিশ রুল না এলে এটা কি হতে পারতো, সেটা আমি জানতে চাইছি। দেখো, ব্রিটিশরা ভারতে এসেছে বলে ভারতের আজকের এই অবস্থা কিছুটা হলে সত্যি, কারণ যদি ব্রিটিশরা না আসতো তাহলে যেভাবে প্রত্যেকটা রাজ্য আলাদা আলাদা হয়ে গেছিল সেটা হয়তো বা তারা একজোট করতে পারতো না। আর সব থেকে বড় ভূমিকা তো আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের কাছেই যায়, যেহেতু তিনি ছিলেন বলেই কিন্তু আজকের ভারতের এই অবস্থা। আদারওয়াইজ কিন্তু ওই ভারতের পেটে ক্যান্সার হায়দ্রাবাদ হয়ে যেত, একদম আলাদা একটা রাজ্য হয়ে যেত। তাজমহল দিয়ে কথা হচ্ছিল, এবার তাজমহলে যাওয়ার পর তুমি ফার্স্ট কবে গেছিলে তাজমহলে? তাজমহলে আমি গিয়েছিলাম 2022-এ। ফার্স্ট টাইম আমি 2022-এ গিয়েছিলাম। দেখো, এরকম টাইপের জায়গাতে ট্যুরিস্ট হিসেবে মানুষজন যায়। তোমার নিজের এক্সপিরিয়েন্স বা তোমার এই ঘুরতে গিয়ে এই এক্সপিরিয়েন্সগুলো আমি কেন ডিসকাস করছি, আমরা সাধারণ মানুষরা যেরকমভাবে দেখতাম বা দেখি, তুমি হয়তো একটু অন্য অ্যাঙ্গেলেও দেখো। আমি 2013-তে তাজমহলে গেছিলাম, তখন আমি ক্লাস 10 পাস করেছি, মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সবাই। তখন আমি জিনিসটাকে যেরকমভাবে দেখবো, যেরকম অ্যানালিসিস করব, তোমার সময় মানে তোমার এজে তুমি যখন গেছো তখন কত হবে, তোমার 23-24 বছর বয়স হবে 2022-এ। সেই সময়ে পার্সপেক্টিভটা অনেকটা ডিফারেন্ট থাকে, তো আমরা অনেক কিছু আরো বেশি জানতে পারি, বা অনেক কিছু সাধারণ মানুষ যেটা জানে না বা গিয়েও জানতে পারে না, সেগুলো তোমরা বার করে আনো বা তুমি বার করে আনো। তো তাজমহলের সব থেকে ইউনিক কি লেগেছে তোমার? যাওয়ার পর আগে ভাইবসটা বলো, কিরকম ভাইবস ছিল, আর সব থেকে ইউনিক কি মনে হয়েছে তাজমহলের ব্যাপারে, আশ্চর্য বাদ দিয়ে? ওকে, তাজমহলে যাওয়ার একটা পারফেক্ট টাইমিং থাকে। দিল্লির ওয়েদার, দিল্লি মানে দিল্লি থেকে তো কাছে আগ্রা বলতে পারো তুমি, ওয়েদারটা খুবই হার্শ ওয়েদার, ঠিক আছে, বিশাল, খুবই হার্শ ওয়েদার। তুমি যদি শীতকালে যাও, কুয়াশায় তুমি তাজমহল দেখতেই পাবে না, ঠিক আছে, মানে ধরে নাও 1-2টোর সময় তুমি তাজমহল দেখতে পাচ্ছ, তাও ধোঁয়াশে টাইপের, স্মোক তো বিশাল, স্মোক প্রচুর পরিমাণে। তাজমহলে যাওয়ার বেস্ট টাইম হচ্ছে গিয়ে সেপ্টেম্বর অক্টোবর মান্থে, হালকা ঠান্ডা থাকে, একদম স্পষ্ট ভিজিবল থাকে তাজমহল, ওটা বেস্ট টাইম। তো আমি ওই টাইমে গিয়েছিলাম, এবং মানে ছোটোবেলায় ওই বইতে পড়ে এসেছি তাজমহল, আর সেই সামনে গিয়ে যখন দেখছি, আর তাজমহলই আমার ফার্স্ট হিস্টোরিক্যাল যে আমি ব্লগগুলো শুরু করছি তাজমহল থেকেই, মানে সেটা প্রপারলি শুরু হয়েছে। তো যাওয়ার পর একটা অনবদ্য ফিলিংস ভাই, মানে চোখের সামনে পুরো জিনিসটাকে দেখছি। আর একটা জিনিস আমি তোমাকে বলি, আমি যখন কোথাও কোনো কেল্লায় ঘুরতে যাই, আমি ঘোরার থেকে বেশি এক্সপ্লোর করি, ঠিক আছে,
আমি ফার্স্টে গাইডের সাথে পুরো কেল্লাটা বা পুরো জায়গাটা একবার ঘুরি, প্রপার ইনফরমেশন নেই, দেন নিজে একবার ঘুরি। আচ্ছা আচ্ছা। তো ধরে নাও আমি একদিনে মাত্র একটা করেই কেল্লা ঘুরি, ঠিক আছে। তো তাজমহলের ক্ষেত্রেও সেম হয়েছে, তাজমহল সারাদিন বসে আমি ঘুরেছি, ঠিক আছে। তো সারাদিন ঘোরার পরে তাজমহলের বেস্ট যে পার্ট যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে লাইক ওই যে কাজগুলো, কারুকার্যগুলো করা, ঠিক আছে, পাথরের, ওগুলো অসাধারণ লাগে, ঠিক আছে। এখানে একটা কথা বলি তোমাকে, এই যে দেয়ালের গায়ে গায়ে এরকম কাজ দিয়ে এরকম কারুকার্য, এগুলো কিন্তু যে আঠাটা ইউজ করা হতো বা যে সিমেন্টের জায়গায় যেটা ইউজ করা হতো ওটা নাকি ডাল ইউজ করা হতো, পার্লস, ডালের একটা মিক্স। আমি ওটা ওখানের গাইডের থেকেই শুনেছিলাম যে যে বন্ডিংটা সেটা ডাল পেস্ট করে মানে সিমেন্টের জায়গায় বা সিমেন্টের মতো করে ওই জিনিসটাকে ইউজ করা হতো, ডালটাকে, যাতে ওগুলো মানে এত বছর ধরে রয়েছে জিনিসটা, গ্লোরি একদম কমেনি, তো ওখানে ডাল ইউজ করা হতো। আচ্ছা, তারপর কি হলো মিঠুন দা? তো ভেতরে আমি প্রবেশ করি, ভেতরে প্রবেশ করার পর যে এখানে মমতাজের যে কবরটা রয়েছে ওটাও কিন্তু অ্যাকচুয়াল কবর নয়, ঠিক আছে, ভেতরে ঠিক আছে, ওই কবরটার নিচে একটা কবর রয়েছে। আচ্ছা, মানে এক্স্যাক্ট নিচে রয়েছে একটা কবর বড়, একটা কবর ছোট, একটা শাহজাহানের, একটা মমতাজের, ঠিক আছে, দুজনেরই কবর ওখানে রয়েছে। আর এক্স্যাক্ট যে আমরা কবরটা দেখি ওটা কিন্তু অরিজিনাল কবর না, ওটার নিচে একটা কবর রয়েছে। ভেতরটা ঢোকার পরে তুমি মনে হবে মানে কোথাও একটা জান্নাতে চলে এসেছি, মানে স্বর্গে চলে এসেছি, এরকম একটা ফিলিংস আসে। এটা চারিদিকে পুরো ঠান্ডা শ্বেত পাথরের কাজ করা, ঠিক আছে। আর ওরা ওই জায়গাটাকে ভালো রাখার জন্য তুমি জুতো পরে যেতে পারবে না, একটা প্লাস্টিক তোমাকে ওটা পায়ে করে তোমাকে যেতে হয়, ঠিক আছে। তো মেইনলি আমার ভালো লেগেছে ওখানের যে পাথরের কাজগুলো, অসাধারণ লেগেছে পাথরের কাজ। ওয়েদারটাও দারুণ, তুমি ওখানে বসে যমুনার তীরের হাওয়াটাও খেতে পারবে, কিন্তু যমুনার জলটা একটা এমন একটা জিনিস যেটা তুমি এক্সপ্লেইন করতে পারবে না, ঠিক আছে। আর তাজমহল এমন জায়গা যেখানে তুমি বারবার যেতে পারো, ঠিক আছে। কিছু কিছু জায়গা থাকে না যে একবার গেলাম, যাওয়ার পরে আর না গেলেও চলে যায়, কিন্তু তাজমহল তুমি আজ থেকে 50 বছর পরে যাবে, এক্স্যাক্টলি সেম দেখতে পাবে, একদম নতুনের মতো। যমুনার ধারে হাওয়া খাওয়ার ব্যাপারটা বললে, যমুনার জল তো পুরো বিষাক্ত হয়ে গেছে, এখন তো পুরো বিষাক্ত হয়েছে। এই যে তাজমহলের যে বেসটা রয়েছে, বেসটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক মিথস রয়েছে, অনেক আরবান লেজেন্ড রয়েছে, দারাশিকর মাথাটা ওখানে রয়েছে। তাজমহলের বেসটা কিভাবে তৈরি হয়েছিল? দেখো, একটা জিনিস, নদীর পাড়ে যখন কোনো কিছু তৈরি করা হয়, কোনো স্ট্রাকচার তৈরি করা হয়, বেসের উপরে ভীষণ পরিমাণে ধ্যান দেওয়া হয় যাতে বেসটা দুর্বল না হয়ে যায়। তো তাজমহলের যে বেসটা রয়েছে, এই বেসের নিচে কিছু ধরনের লাঠি ব্যবহার করা হয়েছে। তখনকার দিনে তার পিলার ছিল না, কংক্রিটও ছিল না, এক ধরনের কাঠ ব্যবহার করা হয়েছে। সেই কাঠগুলো এমন ধরনের, যমুনা নদী থেকে যত ওখানে নোনা জল আসবে তত ওই কাঠগুলো মজবুত হবে, মানে যত দিন যাচ্ছে তত তাজমহলের বেস মজবুত হচ্ছে। কিন্তু রিসেন্ট টাইমে কী হচ্ছে, যেহেতু যমুনার জল কমে যাচ্ছে, সেহেতু ওই কাঠগুলোর কাছে পর্যাপ্ত পরিমাণে নোনা জল পৌঁছাতে পারছে না, আর এই কারণে তাজমহলের বেস কিন্তু আস্তে আস্তে এখন ডিটোরিয়েট করতে শুরু করেছে। যমুনার জল কি নোনা জল ছিল? দেখো, যে কোনো নদীর জল হালকা নোনাত্রি ভাব তার মধ্যে থাকবেই। তুমি যদি নর্মাল আমাদের বাড়িতে দেখবে বাথরুমের পাশের দেওয়ালটা অনেক সময় দেখবে সাদা সাদা হয়ে যায়, ঠিক আছে, নোনাটে ভাব সব জলের মধ্যেই থাকে। একদম পিউরিফাইড জল না হলে নোনাটে তার মধ্যে ভাব থাকবে। আর একটা জিনিস হচ্ছে তাজমহলের যে আর্কিটেকচার, মানে তখনকার দিনের যে মানে ইঞ্জিনিয়ার, তাদের থিঙ্কিং কিরকম লেভেলে ছিল তুমি একবার ভাবো। তাজমহলের চারিদিকে 4টে গম্বুজ তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, যদি ভূমিকম্প হয় ওই 4টে গম্বুজ কিন্তু বাইরের দিকে পড়বে, ঠিক আছে। তখনকার দিনে মানুষ কিন্তু ভূমিকম্পের ব্যাপারেও ভেবেছে, ঠিক আছে। আর উপরের যে একদম গম্বুজটা রয়েছে, উপরের গম্বুজটাও এমনভাবে তৈরি হয়েছে, ওর মধ্যে কিন্তু কোনো পিলার নেই, মানে এরকমভাবে যেটা রয়েছে গম্বুজটা, ওর মধ্যে কিন্তু কোনো পিলার নেই। ওটা সেইভাবে তৈরি করেছে তখনকার দিনের আর্কিটেকচার। মানে টার্কিশ প্রভাব অনেক বেশি ছিল ওই স্থাপত্যের মধ্যে। শুধুমাত্র টার্কিশ নয়, যিনি মেইন আর্কিটেকচার ছিলেন, তার নামটা আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না, আব্দুল হামিদ বা সামথিং কিছু একটা নাম আছে ওনার। তো উনি এসেছিলেন খুব সম্ভবত ইরান থেকে এসেছিলেন, ঠিক আছে, পারস্য থেকে তিনি এসেছিলেন। তারপরে এর মধ্যে কিছু ইন্ডিয়ান আর্কিটেকচারও মিক্সিং করা আছে, হালকা পাতলা কিছু। তো আর্কিটেকচারের দিক থেকে খুব সময় লেগেছে এবং প্রায় 22 বছর সময় লেগেছে বানাতে। বুঝতে পারছো যে কতটা তখনকার দিনে 22 বছর সময় লেগেছে। হাতিতে করে সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, মাকরানা থেকে পাথর আনা হয়েছে, বিভিন্ন দেশ বিদেশ থেকে মার্বেলগুলো নিয়ে আসা হয়েছে, অনেক তো ব্রিটিশরা এখন নিয়েও চলে গেছে।
আর একদম যে উপরে তার গম্বুজের উপরে যে চূড়াটা রয়েছে, ওই চূড়াটা পুরো সোনা দিয়ে তৈরি ছিল। তাই? হ্যাঁ, চূড়াটা একেবারে সোনা দিয়ে তৈরি ছিল, সেটা আবার ব্রিটিশরা পরবর্তীকালে খুলে নিয়ে গেছে। আর ওই যে বললাম না যে জাহানারা বেগম, রোশনারা বেগমের বাড়ির যে ছাদটা সোনা দিয়ে বাঁধানো, ওটাও ব্রিটিশরা খুলে নিয়ে চলে গেছে। ঠিক আছে, ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়ামকে তুমি চোর বাজার বলতে পারো, এটাই বলতে চাচ্ছিলাম আমি। সবকিছু ওদের চুরি করা জিনিস, তো কোহিনূর রয়েছে, সবকিছু রয়েছে। সবকিছুই রয়েছে। না, ব্রিটিশ মিউজিয়ামে কোহিনূর নেই, কোহিনূরটা রয়েছে তোমার রয়্যাল যে ওদের রাজকোষ রয়েছে সেখানে রয়েছে কোহিনূরটা। ওটা রানীর সম্পত্তির মধ্যে পড়ে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর একটা জিনিস তুমি খেয়াল করে দেখবে, কোহিনূর নিয়েও কিন্তু অনেক রকমের অভিশপ্ত জিনিস বলা হয়। হ্যাঁ হ্যাঁ, তো কোহিনূর তো আই থিঙ্ক গোলকুন্ডার ওখান থেকে এসেছিল। হ্যাঁ, কোহিনূর গোলকোন্ডার ওখান থেকে মাইন্স থেকে পাওয়া গেছিল। পাওয়া গেছে। কোহিনূরের নিয়েও অনেক অভিশপ্ত জিনিস বলা হয়। কিরকম? তো লাইক কোহিনূরকে অভিশপ্ত হিরে বলা হয়। বলা হয় যার কাছেই এই হিরে গেছে তারই জীবন অভিশপ্ত হয়ে গেছে। লাইক মোগলদের কাছে যখন আসলো, শাহজাহানের কাছে যখন আসলো, শাহজাহানের সাম্রাজ্য আস্তে আস্তে ড্রপ করতে শুরু করলো। ঠিক আছে, তারপরে সেখান থেকে চলে গেল ইরানের যে শাসক ছিলেন নাদির শাহ, তার কাছে গেল। তার একজন সৈনিক তাকে রাতের বেলায় তাকে গুপ্ত হত্যা করে দিল। দেন ওখান থেকে অন্য একজন রাজার হাত ধরে শেষ পর্যন্ত গিয়েছিল তোমার ইংল্যান্ডের রানীর কাছে। তো বলা হয় যে কোহিনূর যদি কোনো পুরুষের কাছে থাকে তাহলে সেটা তার অভিশাপটা তার উপরে বর্তায়, কিন্তু যদি মেয়ের কাছে থাকে তাহলে হয় না। ঠিক আছে, এতদিন ইংল্যান্ডের রানীর কাছে ছিল, রানী তার রাজমুকুটে পরতেন কোহিনূর হিরে, এতদিন কিন্তু কিছু হয়নি। রানীর যে ছেলে চার্লস, ঠিক আছে, তার কিন্তু রিসেন্টলি ক্যান্সার ধরা পড়েছে কোহিনূরটা পড়ার পরে। আমি জানি না কেন, ঠিক আছে, আর ধরা পড়েছে আমি জানি না কেন। শেষ বয়সে কিন্তু দেখো, একদম শেষ বয়সে, একদম শেষ বয়সে। কারণ এলিজাবেথ অনেকদিন বেঁচে ছিলেন, কুইন এলিজাবেথ। তার সাথে কোনো রকমের মিসআপ হয়নি, কিছু হয়নি, একটা লং পিসফুল লাইফ লিড করেছেন। তারপর থেকে যখনই মানে চার্লসের কাছে এলো, ক্যান্সার ধরা পড়লো এবং সেটা কিন্তু মানে তার আফটার করোনেশন কিন্তু ধরা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আফটার করোনেশন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর করোনেশন তো খুব রিসেন্ট হয়েছে ওদের, একদম রিসেন্টলি হয়েছে। আমি কিন্তু এভাবে ভাবিনি কুইনের বিষয়টা, তুমি বললে অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে এই জিনিসগুলো নিয়ে ভাবি। তো এবার আমি জানি না অভিশপ্ত কিনা, কিন্তু বলা হয় যে এটা অভিশপ্ত। এবং তুমি স্ট্যাট দেখো না, হ্যাঁ, হিরেটা অনেক পুরনো, অনেক পুরনো। বলা হয় এটা শ্রীকৃষ্ণের কাছে ছিল, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই হিরেটা ছিল। এই হিরেটার নাম ছিল শ্রীমন্তিকা হীরা, এরকম সামথিং কিছু একটা নাম ছিল। ঠিক আছে, ওইটাই পরবর্তীকালে কোহিনূর হিরা, এরকম একটা গল্প আছে। আমার ঠিক এক্স্যাক্টলি আমি তোমাকে এখন এলাবোরেট করতে পারবো না। মানে তুমি বলতে চাইছো শ্রীকৃষ্ণের কাছে কোহিনূর ছিল, এবং কোহিনূরের যে হিস্ট্রি সেটা অনেক প্রলং, অনেক অনেক। আর কোনো পুরুষের কাছে থাকলে সেটা একবারে মারক হয়ে যায়। তুমি রাজা রঞ্জিত সিং এর নাম শুনেছো? হ্যাঁ, ডেফিনেটলি। শিখ, হ্যাঁ, শিখ রঞ্জিত সিং এর কাছে কিন্তু কোহিনূর হিরে ছিল। ঠিক আছে, তারপরে তার শিখ সাম্রাজ্য আস্তে আস্তে ডিট্রয়েট করতে শুরু করে। সেখান থেকে আসে তার ছেলে দিলীপ সিং এর কাছে। দিলীপ সিং এর কাছ থেকে চলে যায় ভিক্টোরিয়ার কাছে, রানী ভিক্টোরিয়ার কাছে। ট্রু। আর যখন ব্রিটিশ সাম্রাজ্যের কাছে, ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু আস্তে আস্তে ডিট্রয়েট করতে শুরু করে। ইভেন তুমি একটা জিনিস ভাবো না, ভিক্টোরিয়ার পরে রাজা কে ছিলেন মনে আছে? রাজা কিং পঞ্চম জর্জ। এলিজাবেথের আগে এলিজাবেথের বাবার কাছে ছিল, নামটা কি ওনার? পঞ্চম জর্জ, মেবি জর্জ, মানে ভিক্টোরিয়ার পরে জর্জ, তারপরে কি এলিজাবেথ? হ্যাঁ, মেবি। ওকে, তুমি কিন্তু ওই সময়টা দেখো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় 1945, এলিজাবেথের আগের ব্যাপার এটা। সেই সময় কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য অ্যাকচুয়ালি অস্ত চলে গেছিল একদম। ইন্ডিয়া সবকিছু স্বাধীন হয়ে গেল, যদিও ডিভাইড করে গেছিল সেটা আলাদা ব্যাপার, কষাইয়ের মতো কেটেছে। বাট ব্রিটিশ সাম্রাজ্য একটা সময় সুপার পাওয়ার ছিল, সেই সুপার পাওয়ার থেকে পুরো ধসে গেছে। তো এই কোহিনূর হিরেটা শাহজাহান তার যে ময়ূর সিংহাসন ছিল, ময়ূর সিংহাসনের উপরে ব্যবহার করতেন। আচ্ছা, ঠিক আছে, তো সেই ময়ূর সিংহাসনটাও চুরি করে নিয়ে গেছে নাদির শাহ। তো ওইখানেই ছিল হিরেটা। তো বলা হয় তারপর থেকে শাহজাহানের খারাপ দিন শুরু হয়েছিল। মমতাজ বেগম মারা গেল, প্রিয় ছেলেকে হারালো, ঔরঙ্গজেব শাসন দখল করে নিল। এবার আসা যাক মোগল পরবর্তী সময়, বা যখন মোগল সাম্রাজ্য ডিটোরিয়েট করছে, সেই সময় একটা শক্তি যেটা উত্থিত হচ্ছিল সেটা হচ্ছে মারাঠাস।
শিবাজি দ্য গ্রেটের কথা তো আমরা সবাই জানি, তিনি কিভাবে কতটা দক্ষ ছিলেন, ঠিক আছে। তারপর সেখান থেকে পেশোয়াদের একটা আধিপত্য চলে আসে। বাজিরাওয়ের ব্যাপার আমরা ফিল্মই তো দেখেছি, বাজিরাওয়ের পুরো 1700 সালের দিকে ঘটনা। 1700 সালের দিকের ঘটনা। বাজিরাও ছিলেন পেশোয়া, সেই পেশোয়া বাজিরাওয়ের জন্য মানে একটা অসাধারণ একটা ফোর্ট শনিবার বাড়া তৈরি করা হয়, তার পাশেই মাস্তানি মাহল ছিল বাজিরাওয়ের মুসলিম পত্নীর জন্য। এই শনিবার বাড়াও অভিশপ্ত, কোহিনূরের মতোই তুমি যেরকমটা বলছিলে, শনিবার বাড়াও অভিশপ্ত, এবং তুমি সেখানে এই জায়গাটাতে গেছো, পুড়েও গেছিল একটা সময়, অনেক ব্যাপার স্যাপার রয়েছে। সেকেন্ড মোস্ট হন্টেড প্লেস বলা হয়। হ্যাঁ, সেকেন্ড মোস্ট হন্টেড প্লেস ইন ইন্ডিয়া শনিবার বাড়া। এই শনিবার বাড়াতে কিরকম এক্সপিরিয়েন্স হয়েছিল, মানে কিভাবে গেছিলে, পুরো ব্যাপারটা বলো। ওয়েল, আমি যখন মহারাষ্ট্রের ট্যুর প্ল্যানটা করি তখন পুনেতে যেহেতু আমি গিয়েছিলাম, পুনেতে যাওয়ার পরে ওটাই শনিবার ভাড়াটা ছিল আমার ফার্স্ট মানে জায়গা যে ওখানে আমি যাবো ঘুরতে। তো টাইমটা ছিল ফেব্রুয়ারি মান্থ, ঠান্ডা ঠান্ডা ছিল। কোন সাল এটা? এটা ছিল 2022 মেবি, 2022 ফেব্রুয়ারি এরকম হবে। তো আমরা যাওয়ার পরে শনিবার ভাড়ার বাইরের দিকটা যে পাঁচিলগুলো খুবই প্রপারলি করা আছে, কিছু কোথাও ভাঙেনি, কিন্তু ভেতরে কিচ্ছু নেই। পুরো মানে লাইক ধরে নাও, কি বলবো তোমাকে, ইটের কতগুলো দেওয়াল যদি তুমি উপর থেকে ভেঙে দাও, নিচে যেটুকু থাকবে সেরকম পাথরের কিছু দেওয়াল রয়েছে। তুমি দেখে বুঝতে পারবে যে এখানে হয়তো কোনো একটা ঘর ছিল, ঠিক আছে, এর উপরে কিছু গাঁথনি ছিল বা এর উপরে কিছু স্ট্রাকচার ছিল, বাট ভেতরে কিচ্ছু নেই, একদম পুরো ডেমোলিশ হয়ে গেছে। একদম যে মেইন গেটটা ঢোকার সেই গেটটার উপরে কিছু জায়গা আছে ভালো জায়গা, মানে লাইক ভালো বলতে আমি বলছি কাঠের কিছু কাজ করা আছে। তো যিনি পেশোয়া বাজিরাও ছিলেন, তিনি যখন এই কেল্লাটা তৈরি করছিলেন তখন তার ইচ্ছা ছিল যে তিনি পাথর দিয়ে কেল্লাটা তৈরি করবেন, কিন্তু তখন যে স্থানীয় যে সমস্ত মানে প্রজারা ছিলেন তারা তখন বাধা দেন, যে তারা বলেন যে মারাঠা নিয়ম মতে পাথরের কেল্লা একমাত্র রাজাই তৈরি করতে পারবে। আর পেশোয়া বাজিরাও তো তিনি রাজা ছিলেন না, তিনি ছিলেন বলতে পারো তুমি প্রধানমন্ত্রী টাইপের মন্ত্রী। তো তখন তিনি কাঠ দিয়ে ওই পুরো কেল্লাটা তৈরি করেছিলেন। ওটা কাঠের, ইটের নয়। হ্যাঁ, কাঠের, ইটের নয়, ইট বা পাথরের নয়, ইট তো তখন ছিল না, পাথরের নয়। তো এই যে কাঠের কেল্লাটা হয়েছিল, এবার পেশোয়া বাজিরাও এই জিনিসটাকে তৈরি করে। তো এই জায়গাটার হিস্ট্রিটা কি, কিভাবে এই জায়গাটা ধ্বংসপ্রাপ্ত হলো? কারণ আমরা তো দেখেছি অনেক ফোর্ট অনেক দিন ধরে খুব ভালো অবস্থায় থাকে, সেগুলো তো অনেকে হোটেলের ব্যবসাও খুলছেন, রাজস্থানের দিকে যেগুলো হয় বেসিক্যালি। তো এই যে শনিবার বাড়াটা মানে কি হয়েছিল, এটার কেসটা কি? দেখো, শনিবার বাড়ার পিছনে একটা হন্টেড স্টোরি আছে। লাইক পেশোয়া বাজিরাও যিনি ছিলেন, তার যিনি ছেলে ছিলেন নানা সাহেব, ঠিক আছে, নানা সাহেবের যুদ্ধে গিয়েছিলেন, নানা সাহেব যুদ্ধে যাওয়ার পর যুদ্ধে মারা যান তিনি। তো যুদ্ধে মারা যাওয়ার পরে কী হয়, পেশোয়ার পরে যিনি আর থাকেন, তার যে ছেলে থাকেন, তিনি পরবর্তী পেশোয়া হন। তো নানা সাহেবের তার যে ছেলে ছিলেন নারায়ণ রাও, তো নারায়ণ রাও তখন বয়স ছিল 17 বছর, সে তখন পেশোয়া হয়। কিন্তু নারায়ণ রাওয়ের যে কাকা ছিলেন, ঠিক আছে, রঘুনাথ, ঠিক আছে, সে পেশোয়া হতে চেয়েছিল, মানে সে চেয়েছিল আমি ক্ষমতাটা নেব, ঠিক আছে, নারায়ণ রাওকে আমি দেবো না। এবার কনস্পিরেসি করে কিছু নারায়ণ রাওকে হাঁটানোর জন্য, সেটা নারায়ণ রাও বুঝতে পেরে যায়। বুঝতে পারার পর সে রঘুনাথকে জেলে ভর্তি করে দেয়, জেলে ঢুকিয়ে দেয়। তখন কী হয়, রঘুনাথের যিনি ওয়াইফ ছিলেন তিনি এবার কনস্পিরেসি মানে শুরু করেন। ওখানে শুরু করার পরে বেশ কিছু যোদ্ধাদের যারা শত্রু ছিল তাদেরকে একদিন রাতের বেলায় এরকম কেল্লার গেট খুলে দেন। গুপ্ত হত্যা যারা করতো, হ্যাঁ, গুপ্ত হত্যা যারা করতো তাদের কেল্লার গেট খুলে দেন, এবং ঢোকার পরেই তো তারা কেল্লার ভিতরে মানে কচু কাটা করা শুরু করে দিয়েছে সবাইকে। আর নারায়ণরাও তখন ভয় পেয়ে যায়, অল্প বয়স ছিল তখন, সে ভয় পেয়ে নিজের কাকার কাছেই যায় যে কাকা আমাকে বাঁচাও, আমাকে কাকা মালা বাঁচাওয়া, ঠিক আছে। তো তখন রঘুনাথ তো তাকে বাঁচায়নি, উল্টে তার সামনেই মানে ওই গুপ্ত হত্যাকারীরা তাকে মেরে ফেলে। আর মেরে ফেলার পরে ওই কেল্লা থেকে টুকরো টুকরো পিস করে তাকে সামনে একটা নদী আছে, নদীর মধ্যে গিয়ে ফেলে দেয়। তো তারপর থেকে বলা হয় যে নারায়ণ রাওয়ের ওই যে আত্মা ওই কেল্লার উপরে ভর করে রয়েছে, এবং তারপর থেকে সে কাউকে ওই কেল্লায় থাকতে দেয়নি। এবং এরপরেই আচমকা একবার কেল্লায় ভীষণ পরিমাণে আগুন লাগে, যেহেতু কাঠের পুরো স্ট্রাকচারটা ছিল, ওটা পুরো ধ্বংস হয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে এখানকার লোকমতে এখানকার কথা বলা হয়। আর তুমি যদি বলো আমাকে হন্টেড কিছু ব্যাপারে, দেখো আমি ওখানে ঘুরেছি, ওখানে হন্টেড টাইপের আমার কিছু ফিল হয়নি, ঠিক আছে। আমি
পুরো হিস্ট্রিটা ওখানে কভার করেছি, বাজিরাও মাস্তানির হিস্ট্রিটা বলেছি, কিন্তু হন্টেড টাইপের আমার কিছু ফিল হয় না। এখানে একটা চিঠির উল্লেখ পাই আমরা, যে চিঠিটাতে রঘুনাথের স্ত্রী, ঠিক আছে, মানে রঘুনাথ রাও ওই গুপ্ত হত্যাকারীদের অ্যাপয়েন্ট করেছিল যে রাঘবা যে আছে নানা সাহেবের যিনি ভাই, তাকে ধরার কথা বলেছিল, ধারা লেখা ছিল, নারায়ণলাল ধারা এরকম টাইপের ব্যাপার লেখা ছিল, বাট ওনার স্ত্রী ধটাকে করে দেয়, তো হয়ে গেছে মারা, মানে ধারাটা হয়ে গেছে মারা, এবার না ধরে ওকে মেরে ফেলেছে। এই একটা ব্যাপারও কিন্তু আছে ওই চিঠিটার যে ব্যাপারটা, ঠিক ঠিক, মানে হিস্ট্রির মধ্যে এমন ছোট ছোট ডিটেলস থাকে, বলো না ডেভিল ইজ ইন দ্য ডিটেলস, এক্স্যাক্টলি, এই জিনিসটা আমি খুব ফিল করতে পারি। ঠিক, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা করে মিস্ট্রি রয়েছে মেরুনদা, কিন্তু তার থেকেও বড় মিস্ট্রি আমাদের রাজ্যের মধ্যেই রয়েছে, সেটা হচ্ছে সুন্দরবন। এক্স্যাক্টলি, সুন্দরবনে গেছিলে, রিসেন্টলি গেছিলে, সেখান থেকে তুমি আমাদের ভিডিও কলও করেছিলে, একটা নৌকার মধ্যে চারিদিকে বৃষ্টি, তোমরা ওরকম জায়গাতে এ করে কানেকশন নিয়ে ভিডিও কল করেছিলে, পাশ দিয়েও তো কুমিরও যাচ্ছিল, ঠিক আছে, তো ওই জায়গাটার ব্যাপারে জানতে চাই। তো সুন্দরবন তুমি যখন যাচ্ছিলে, এই বছরেই গেলে, তো তার আগে তোমার সাথে আমার কথাবার্তা হয়েছে, জানতামও যে যাবে, ঠিক আছে, আমরা তখন দার্জিলিং এ ছিলাম, তোমরা তখন সুন্দরবনে ছিলাম। এখানে বলে দিই, আমার এটা ছিল সুন্দরবনের সেকেন্ড ভিজিট। আগে যে ভিজিটটা ছিল সেটা আমি বেশি এক্সপ্লোর করেছিলাম। সেটা মানে কোন সালে হয়েছিল? লাস্ট ইয়ার, 23-এ। সুন্দরবন সম্বন্ধে তোমার ওপিনিয়ন কি? তুমি তোমার লাইফে একবার সুন্দরবন ঘুরতে যাওয়া উচিত, মানে আর সুন্দরবন এমন জায়গা, মানে কি বলবো, প্রকৃতির মধ্যে তুমি মিশে যাবে। কলকাতার যানজট, গ্রাম্য পরিবেশ, ওখানে মনে হবে যেন তুমি, অ্যাকচুয়ালি আমি বলছি তোমাকে, যখন তুমি শহরের রাস্তায় হাঁটো তখন কি ফিলিং হয়, যে তুমি কোনো শহর দিয়ে হেঁটে যাচ্ছ, চারিদিকে লোকজন রয়েছে, মানে মনে হয় যেন এটা আমার এলাকা। কিন্তু যখন তুমি সুন্দরবনে যাবে, মনে হবে তুমি বাঘের এলাকায় যাচ্ছ, অন্য কারোর এলাকায় যাচ্ছ, তুমি খাঁচার মধ্যে বন্দি, তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। রাইট রাইট। ওকে, সুন্দরবনে তুমি যখন নৌকা করে যাবে, যে সাইডের পাড়গুলো রয়েছে সব নাইলনের জালি দিয়ে ঘেরাও করা রয়েছে। কেন? ঠিক আছে, বাঘ যাতে বাঘ না আসতে পারে। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে তোমার মনে, যে বাঘ কি নাইলনের জালি ছিঁড়ে আসতে পারে না? অবভিয়াসলি পারে, কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার মতো কাজ করে ওটা, যে সামনে আমার একটা কিছু আছে, আমি হয়তো ছিঁড়তে পারবো না, ঠিক আছে, এক্স্যাক্টলি এরকমভাবে হয়। তো সুন্দরবনে যখন তুমি যাবে, মনে হয় তুমি বাঘের জায়গায় এসছো, এবং ফিলিংসটা আলাদা রকমের। বোটের বাইরে তুমি যেতে পারবে না, বোটের নিচে তোমার কুমির, এক ধরনের বোটের বাইরে যাবেটা কি করে, জল তো যেতে তো পারবে না, তোমার মনে হলো তুমি সাঁতার কাটবে, তুমি সেটাও যেতে পারবে না, ঠিক আছে, বা মনে হলো তোমার আরে এই জায়গাটা বেশ সুন্দর, এখানে নামি একটু আমি এসে একটু আড্ডা মারি, মানে পারে, সেখানেও তুমি যেতে পারবে না, কেননা বাঘ সব জায়গায় খাতরা আছে, একদম ডেঞ্জার জোন। মানে জলে কুমির, বাঘায় মানে ডাঙায় বাঘ, আমি বাঘায় ডাং বলতে গেছিলাম। এবার সুন্দরবনে তুমি যখন গেলে বাঘ দেখতে পেয়েছো? না, সুন্দরবনে বাঘ দেখতে পাইনি। সুন্দরবনে বাঘ দেখা একটা ভাগ্যের ব্যাপার হয়। আচ্ছা, আর সুন্দরবনে বাঘ দেখা যায় ভাটার সময়। ভাটার সময় কি হয় অ্যাকচুয়ালি, সুন্দরবনে যে জোয়ার ভাটা হয়, জলের লেভেল তো আপ ডাউন হয়, সেটা 10 থেকে 15 ফুট পর্যন্ত আপ ডাউন হতে পারে। লাইক ভাটার অনেক, সময় তো তার মানে অনেকটা। তো সুন্দরবনে যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, বাঘ বলো, বাদর, হরিণ, তো যখন জোয়ারের জল উঠতে শুরু করে, তখন তারা জলের মধ্যে থাকতে পারে না, জলের মধ্যে কুমিরের ভয়, আর জলের মধ্যে বেশিক্ষণ থাকাও যায় না। তখন ওরা কি করে, জঙ্গলের ভেতরের দিকে চলে যায়। জঙ্গলের ভেতরে যে উঁচু জায়গা যেখানে থাকে, সেখানে ওরা চলে যায়। তো যখন জল নেমে যায়, তখন ওরা পাড়ের দিকে আসে। আচ্ছা, ঠিক আছে, তো তুমি যদি বাঘ দেখার তোমার যদি চান্স থাকে, তো এটা একমাত্র তোমার ভাটার সময়। তো ভাটার সময়টা ক্যালকুলেট করে নেওয়া যায়? ভাটার সময়টা ক্যালকুলেট করতে হয় কিভাবে, আমি তোমাকে বলছি। আমরা মানুষেরা যখন সুন্দরবনে যাই, যারা জেলে মাঝিরা আছে, তারা সুন্দরবনে টাইম দেখে যায়, কখন ভাটা হবে, কখন জোয়ার হবে। এটা মানে ওখানে টাইমে সরকারিভাবে দেওয়া হয়। কিন্তু যে প্রাণীরা রয়েছে, তারা কিন্তু অটোমেটিক্যালি বুঝে যায় যে কখন ভাটা হবে, কখন জোয়ার হবে। এবার কি, জোয়ার ভাটা কিন্তু কোনো নির্দিষ্ট টাইমে হয় না, মানে আজকের যে টাইমে জোয়ার বা ভাটা হলো, নেক্সট ডে বা পরেরটা 45 মিনিট
পরে বা 45 মিনিট আগে হয়। মানে দিনের একটা পার্টিকুলার সময়, যে সময় জোয়ার হয় সেই সময় ওরা ভেতরের দিকে থাকে, ভাটা যখন হয় তখন ওরা বাইরের দিকে চলে আসে, যেখান থেকে তুমি নৌকা থেকে দেখতে পাবে। তাহলে ভাটার সময় তো যাওয়াটা বেটার। দেখো ভাটার টাইমে তুমি তো প্রপারলি বুঝতে পারবে না যে কখন কোন সময়টা ভাটা থাকবে। ধরে নাও রাত্রি 12টার সময় ভাটা লাগলো, সাপোজ একটা টাইম বলছি তোমাকে। এবার বোটে তুমি যে মানে ট্যুরিস্টদের গাইডদের সাথে তুমি যাবে, তাদেরও একটা টাইমিং থাকে, সেই টাইমিং অনুযায়ী তোমাকে যেতে হবে। তো ভাটা তুমি একটা না একটা সময় পাবে, ঠিক আছে? তুমি যদি দিনের বেলাও যাও, ভাটা না একটা সময় তুমি পাবে। কিন্তু বাঘের ব্যাপারটা কি হয়, ওরা আওয়াজ থেকে, লোকালয় থেকে একটু দূরে থাকার চেষ্টা করে। যে তুমি ইঞ্জিন বোটে যাবে, ওর তো বিভৎস শব্দ হয়, ঠিক আছে? তুমি অত কাছে ওরা আসতে চায় না, ওরা চেষ্টা করে সবসময় ভেতরেই থাকার, ঠিক আছে? ওরা কালে ভদ্রে জল খেতে, কাঁকড়া ধরতে তখন নদীর কাছে আসে, তখন তুমি ওদেরকে দেখতে পাবে। কাঁকড়া ধরতে মানে বাঘ কি কাঁকড়া খায়? কাঁকড়া খায়। সুন্দরবনে বলা হয় যে কোনো লিভিং অ্যানিমেল যেটা নড়াচড়া করে সেটাই বাঘের খাদ্য। সেটা বা কাঁকড়া হতে পারে, হরিণ হতে পারে, মানুষও হতে পারে, ঠিক আছে? আর সুন্দরবনের বাঘ সব থেকে বেশি হিংস্র অ্যামংস্ট ওয়ার্ল্ডের যেগুলো বাঘ, যতগুলো বাঘ রয়েছে সব থেকে হিংস্র হচ্ছে সুন্দরবনের বাঘ। এটা কেন মনে হয়, মানে কেন বেসিক্যালি? এর কারণ হচ্ছে গিয়ে দেখবে আমাদের বাড়িতে বা আশেপাশে কিছু কিছু মানুষের খুব মাথা গরম থাকে। বেশিরভাগ কারণেই হয় হচ্ছে কি বিপি বেশি থাকে, হাই ব্লাড প্রেশারের জন্য। হাই ব্লাড প্রেশার কেন হয়? নুন বেশি খেলে হয়। আর সুন্দরবনের জল হচ্ছে নুনতা। তো ওই বাঘ যত নোনা জল খাচ্ছে তত তারা বেশি হাই প্রেশার হয়ে যাচ্ছে এবং তারা খুবই হিংস্র হয়ে যাচ্ছে। আরও একটা হিংস্রতার কারণ হচ্ছে গিয়ে প্রতিকূল পরিবেশ। লাইক তুমি একটা কুকুরকে যদি সবসময় বাড়ির মধ্যে বন্দি করে রাখো, তার যে ফিগার হবে, তার যে চেহারা হবে, ঠিক আছে, সে যদি ছোটাছুটি কম করতে পারে, তার যে চেহারা হবে, আর একটা কুকুরকে তুমি রাস্তায় সবসময় ছেড়ে দিলে তার যে চেহারা হবে, দুটো কিন্তু ডিফারেন্ট হবে। খাবার দাবার অ্যাসপেক্ট আমি বাদ দিলাম। বাঘ সুন্দরবনে কি হয়, সুন্দরবনে এতই প্রতিকূল পরিবেশ, ঠিকঠাক মতো তারা ধরো শিকার করতে পারে না। আর সেকেন্ড হচ্ছে কাদা, সুন্দরবনে কিন্তু প্রচুর পরিমাণে কাদা, আর ভোজালির মতো শক্ত শক্ত শ্বাসমূল থাকে গাছগুলো, ম্যানগ্রোভ, ম্যানগ্রোভগুলো, ওগুলো কিন্তু মানে পুরো দেখলে মনে হয় কি যে পা দিলে হয়তো ডেবে যাবে, কিন্তু পুরো একদম যে তীরের ফলার মতো পুরো শক্ত এবং সেগুলো তীক্ষ্ণ হয়। ওগুলোর উপর যে বাঘ দৌড়ে দৌড়ে যে শিকার করবে সেটা কিন্তু বাঘ পারে না। বাঘকে কী করতে হয়, ঘাপটি মেরে বসে থাকতে হয় বা কম দূরত্বে ওদেরকে ক্যালকুলেশন করতে হয়। এই কারণে ওদের খাবারটা কিন্তু ওদের লিমিটেড থাকে, এই কারণে ওরা হিংস্র বেশি হয়, যে যাকে সামনে পাবে তাকে ওকে খেতে হবে, না হলে ও বাঁচতে পারবে না। তো এখানে জঙ্গলের ভেতরে তো অনেক মানুষজন যান মধু সংগ্রহ করতে, বনজ জিনিসপত্র সংগ্রহ করতে, তো অনেকেই তো বাঘের শিকার হয়। তার মানে অনেকেই বাঘের শিকার হয়। প্রতি বছর একটা ক্যালকুলেশন দেখা যায় 100 থেকে 150 মানুষ বাঘে কামড়ে মারা যান, ঠিক আছে? এবার একটা মজার বিষয় হচ্ছে, তুমি যখন জঙ্গলে যাবে বাঘ কিন্তু তখনই বেশি অ্যাটাক করে। জঙ্গল থেকে বাঘ যদি লোকালয়ে আসে তখন কিন্তু বাঘ মানুষ অ্যাটাক করে না, ওকে? এবার এই কারণে যারা বন দপ্তরের যারা পার্সন রয়েছেন তারা বলেন যে সুন্দরবনের বাঘ মানুষ খেকো নয়। তার একটা বড় এক্সাম্পল হচ্ছে এইটা, যে লোকালয়ে যখন আসে তারা কিন্তু মানুষ মারে না, তারা আসে লোকালয়ে গরু, ছাগল এগুলো ধরার জন্য। আর যখন মানুষ জঙ্গলে যায়, যেটা তোমাকে একটু আগে আমি বললাম, যে তার কাছে সমস্ত নড়াচড়া করা জিনিসই তখন তার কাছে খাবার হয়ে যায়, ঠিক আছে? তখন গিয়ে বাঘ সেই মানুষদেরকে অ্যাটাক করে। এবার ধরো কোনো বাঘ মানুষের মাংস খেলো, রক্তের স্বাদ পেলো ওই মানুষের, তখন তো ওটাকে আদমখোর বলা হয় এবং মানুষকে খুব লাগে। হ্যাঁ, মানুষ খেকো। তো তারা তো লোকালয়ে এসে অ্যাটাক করতেই পারে মানুষদের ওপর ওই টেস্ট পাওয়ার জন্য। দেখো অ্যাটাক করতে পারে, বাট খুব বেশি যে অ্যাটাক করে এমন নয়, ঠিক আছে? লোকালয়ে যখন আসে তারা, তখন তারা, আমি কি বললাম যে বাঘের টার্গেটটা যখন লোকালয়ে আসে তখন তার মানুষ খাওয়ার থাকে না। একটা গরু ছাগল তো একটা হরিণের মতো দৌড়াতে পারবে না, বা একটা কাঁকড়া ধরে নাও, কাঁকড়াকে যদি ধরতে যাও তো তার দাঁড় দিয়ে কামড় দেবে, গরু ছাগল তো সেটা করতে পারবে না। এবার একটা বাঘ এসে যদি একটা গরু ছাগলকে ধরতে পায় তাহলে সে কেন মানুষ ধরতে যাবে? সুন্দরবনের জঙ্গলে যারা যান তারা নাকি নিজের পেছনের দিকটাতে বাঘের একটা মুখোশ রেখে দেয়, যাতে না, তাহলে মানুষের মুখোশ। আচ্ছা, যাতে ব্যাক সাইড থেকে অ্যাটাক না করে।
ব্যাক সাইড থেকে অ্যাটাক না করে। ওটা অ্যাকচুয়ালি হচ্ছে কি দক্ষিণারায়ের মুখোশ হয়, ওটা দক্ষিণ রায়। মাথার পেছন দিকে রাখা হয়। তো বলা হয় জঙ্গলে যে বাঘ থাকে সেটা হচ্ছে একজন রাজা, ঠিক আছে, এটা একটা কাল্পনিক গল্প। একজন রাজা আছে দক্ষিণারয়, সে বাঘের বেশি মানুষকে অ্যাটাক করে। দক্ষিণ রায়, তাই তো? দক্ষিণ রায়। তো দক্ষিণ রায় হচ্ছে কি বাঘেদের কাছে রাজা। ওকে, আর যেহেতু মুখোশটা যদি মাথার পিছনে লাগায় তো বাঘ ভাববে যে ওখানে হয়তো দক্ষিণ রায় আছে, তো সেই কারণে সে অ্যাটাক করবে না। এটা মাঝখানে ভালো প্রচলিত ছিল, সবাই অনেকেই মুখোশটা পিছন দিকে দিয়ে যেত। বাট সাইকোলজিক্যালি কি হয়, বাঘ বা বিড়াল জাতীয় যে পশুগুলো রয়েছে তারা পিছন দিক থেকে অ্যাটাক করতে বেশি পছন্দ করে। কেননা যদি পিছন দিক দিয়ে, আমাদের চোখ তো সামনের দিকে থাকে, এবার তুমি যদি পিছন দিকে তোমার যদি চোখ থাকে দুটো, বাঘ ভাববে যে তুমি হয়তো তার দিকে তাকিয়ে আছো, মানে তুমি সতর্ক হয়ে গেছো। তো বাঘ তখন কি হবে, তোমার উপর অ্যাটাক করতে ভয় পাবে বা অ্যাটাকটা ডিলেতে করবে। তো এই কারণে মাথার পেছন দিকে একটা মুখোশ লাগাতো তারা, যে হয়তো বাঘ দেখে ভাবলো যে অ্যাটাকটা আমার উপরে পরে করবে। কিন্তু এটা পরবর্তীকালে বাঘ আস্তে আস্তে বুঝতে পেরে গেছে যে এটা অ্যাকচুয়ালি একটা ইভলভ করে গেছে। তো এখন আর ওটা কাজ দেয় না। ওখানে আর একটা দেবী রয়েছেন যেটা হচ্ছে বনবিবি। বনবিবির ব্যাপারে কিছু জানাচ্ছ ওখানে গিয়ে? বনবিবি হচ্ছে, তোমাকে বলি আমি, বনবিবির ওখানে পুজো করা হয়। হিন্দু মুসলিম সবাই বনবিবির পুজো করেন, মুসলিমরাও করেন। কিভাবে পুজো করেন সেটাও বলছি তোমাকে। দেখো, সুন্দরবনে তো হিন্দু মুসলিম সবাই থাকে, সবাই জঙ্গলে যায়, মধু সংগ্রহ করতে যায়, কেউ কেউ কাঠ আনতে যায়, কেউ অনেকে আছে চোরা শিকারিও করতে যায়, ঠিক আছে, ধরা পড়ে মাঝে মাঝে। তো তারা জঙ্গলে যাওয়ার আগে বাঘের হাত থেকে বাঁচার জন্য বনবিবির পুজো করে যায়, যে যাতে কোনো অসুবিধা না হয়। তো তারা যখন জঙ্গলে ঢোকে তারা কি করে, নতুন জামা কাপড় তারা ওই গাছের গায়ে বেঁধে দিয়ে যায়, যে আমরা এখান থেকে জঙ্গলে প্রবেশ করছি মধু আনার জন্য বা কাঠ ফাট আনার জন্য, কাঁকড়া ধরার জন্য যাচ্ছি এখান থেকে। তো ওই বনবিবির গল্পটা হচ্ছে, একটা ছোট বাচ্চা ছেলে ছিল দুঃখী বলে এক ছেলে ছিল, সে জঙ্গলে গিয়েছিল তোমার ওই মধু সংগ্রহ করতে গিয়েছিল। তখন তার উপরে দক্ষিণ রায় বাঘের বেশে অ্যাটাক করেছিল, তখন ওই বাচ্চাটাকে বনবিবি বাঁচিয়েছিল। আর তারপর থেকে বনবিবি সুন্দরবনের মানুষদের কাছে একজন দেবী হয়ে যান, বনদেবী, ঠিক আছে। তিনি সবাইকে রক্ষা করেন বাঘের হাত থেকে। আর এই কারণে ওখানে বনবিবির পুজো করা হয় এবং বনবিবিকে খুব পরিমাণে মানা হয় ওখানে, হিন্দু মুসলিম সবাই মানে। আর বাঘের ব্যাপারে একটা কথা তোমাকে বলি, সেটা হচ্ছে সুন্দরবনের বাঘ কিন্তু দারুণ লেভেলের সাঁতারু হয়, ঠিক আছে, ভীষণ লেভেলের সাঁতারু। ধরে নাও 3-4 কিলোমিটার রাস্তা মানে জল তারা পার করে সাঁতার কেটে চলে যাবে। এবার কি হয়, নদীর এপার থেকে ওপারে বাঘ কিন্তু একটা টার্গেট ফিক্সড করে, ঠিক আছে, আমি এখান থেকে উঠবো, ওখানে গিয়ে আমি নামবো, ঠিক আছে, মানে এখান থেকে নামবো, ওখানে গিয়ে উঠবো। এবার জলের স্রোত বোঝার জন্য বাঘ প্রথমে ওর লেজটাকে জলের মধ্যে ফেলে দেয়, কতটা স্রোত আছে ওকে ক্যালকুলেশন ধরে ওকে যেতে হবে। লাইক তুমি যদি এই পয়েন্ট থেকে তোমার সাঁতার শুরু করো, তুমি যে ওই পয়েন্টে উঠবে মানে সোজাসুজি উঠবে এটা কিন্তু নয়, তোমাকে স্রোতে কিন্তু কিছুটা এগিয়ে নিয়ে যাবে। ও সেই ক্যালকুলেশন করে কিন্তু ওখান থেকে সাঁতার শুরু করে। যদি কোনোভাবে বাঘ মনে করে যে আমার টার্গেট মিস হয়ে গেছে, আমি ওই পয়েন্টে উঠতে পারবো না, ও আবার ব্যাক করে। আচ্ছা, ধরো মিডিল পর্যন্ত চলে গেল, মনে হলো যে আমার টার্গেট মিস হয়ে যাচ্ছে, ও ব্যাক করবে, ব্যাক করে আবার যাবে। মাথায় একটু বুদ্ধি কম আছে, ওপরে উঠে গিয়ে তারপরে ওদিকে চলে যেতে পারে। তুমি এটা বুদ্ধি কম বলতে পারো, আবার বলতে পারো যে এত বুদ্ধি আছে, অতিরিক্ত পরিমাণে জেদি। ও যদি কাউকে টার্গেট করে যে আমি একে ধরবো, ও তাকে ধরবে, ওকে, ও তার হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে। ধরো নৌকায় করে তোমরা যাচ্ছিলে, কোনো বাঘ তো পার্টিকুলার কাউকে একটা টার্গেট করে রাখতেই পারে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, ওরা যে কোনো প্রাণীর মধ্যেই একটা জিনিস থাকে যে আমরা সহজ টার্গেট কি হতে পারে। নৌকার মধ্যে প্রচুর পরিমাণে মানুষ থাকে, প্রথমেই ওরা বুঝে যায় যে কে আমাকে অ্যাটাক করতে আসছে, কে আমার খাদ্য হতে পারে। আর ধরে নাও নৌকার মধ্যে 20 জন রয়েছে, 20 জনের মধ্যে কিন্তু বাঘ কখনো অ্যাটাক করবে না, ঠিক আছে। যখন তুমি ঘুমিয়ে রয়েছো, অনেক যারা বা ডিজি রয়েছো বা একটু টায়ার্ড রয়েছো, একটু অন্যমনস্ক, একা একা নদীর ধারে তুমি কাঁকড়া ধরছো ওদের এলাকায়, তখন অ্যাটাকটার চান্স বেশি থাকে, কিন্তু নৌকার মধ্যে ওইভাবে অ্যাটাক করে না। বাঘ কি কোনোভাবে নিজের এরিয়া বা টেরিটরি মার্ক করে রাখে যে এই জায়গাটা? বাঘ যে টয়লেট করে ওরা ওই ফেরোমনটা নিঃসরণ করে।
আর একটা জিনিস করে, সেটা হচ্ছে গিয়ে নখের আঁচড় দেয় বা গাছে গাছে। তো নখের আঁচড় দিয়ে ওরা টেরিটরি সিলেক্ট করে রাখে। এবার ধরে নাও জোয়ার হলো আর বাঘ এক জায়গায় টয়লেট করলো, তাহলে কি হবে, ফেরোমনটা তো ধুয়ে যাবে বা গন্ধটা অন্য জায়গায় চলে গেল। তো অনেক সময় বাঘ কি হয়, ওই মিসক্যালকুলেশন করে লোকালয়ে চলে আসে, ওই ফেনোমনটাকে খুঁজে খুঁজতে। আচ্ছা, লোকালয়ে চলে আসে। এটা একটা কারণ আছে লোকালয়ে আসে। আর একটা হচ্ছে গিয়ে বাঘ এই যে নখের আঁচড় দেয়, ধরে নাও তুমি একটা শক্তিশালী বাঘ, ঠিক আছে, তুমি একটা জায়গায় গাছে আঁচড় দিলে, আঁচড় দিয়ে তুমি তোমার টেরিটরিটা তুমি মার্ক করে দিলে। এবার ওই এলাকায় আরও একটা শক্তিশালী বাঘ আসলো, এসে ও কি করবে, ওই আঁচড়ের থেকেও উপরে আঁচড় দেওয়ার চেষ্টা করবে, মানে দাঁড়িয়ে আরও উপরে আঁচড় দেওয়ার চেষ্টা করবে। এবার যখন তুমি দেখবে ও কি করবে, ক্ল্যাশ এড়ানোর জন্য, যুদ্ধ এড়ানোর জন্য ওই এলাকাটা ছেড়ে চলে যাবে, কারণ ও বুঝতে পারবে যে আমার থেকেও আরও শক্তিশালী বাঘ চলে এসেছে এবং সে আমার থেকে উপরে আঁচড় মারতে পারে, আরও আমার থেকে শক্তিশালী, আমার থেকে লম্বা, ঠিক আছে, ওর পাওয়ার বেশি। বুঝতে পারলাম কি বললাম? তো এইভাবে ওরা টেরিটরিটাকে মার্ক করে। খুবই ইন্টেলিজেন্ট, খুবই খুবই ইন্টেলিজেন্ট। সুন্দরবনের বাঘ ভীষণই ইন্টেলিজেন্ট, মানে কি বলবো, মানে তুমি বিশ্বাস করবে না, ওরা এতটাই প্রতিকূল পরিবেশে থাকে। এখানে যদি তুমি একটা অন্য কোনো সাইবেরিয়ান বা টাইগার এনে যদি ছেড়ে দাও সুন্দরবনে, সার্ভাইভ করতে পারবে না, একদমই পারবে না। রোজ নোনা জলের মধ্যে থাকছে, নোনা জল খাচ্ছে, জলে কুমির রয়েছে, ঠিক আছে। তারপরে তোমার শিকারও কিন্তু অত সহজ না। আমি তোমাকে যে বললাম ও তো ঝোপের মধ্যে লুকিয়ে থাকে, হরিণ দেখতে পায় না কিন্তু বাদর দেখতে পায়, আর বাদর ওদেরকে সিগন্যাল দিয়ে দেয় হরিণকে যে এখানে বাঘ আছে। ওরা একটা সিগন্যাল দেয়, আওয়াজ দেয়, তখন হরিণ পালিয়ে যায়। তো ওদের প্রত্যেকটা মুভমেন্ট ওদেরকে ভীষণ পরিমাণে সংঘর্ষ করে থাকতে হয় বাঘকে। হরিণ আর বাদর বন্ধু হয় মোটামুটি। হ্যাঁ, খুব মানে ভালো বন্ধু হয়ে যায় ওদের। ডাঙার ব্যাপারটা গেল, এবার জলের ব্যাপারে আসি। সুন্দরবনের জল তো ডেঞ্জারাস, আই গেস। ডেঞ্জারাস। নৌকার মধ্যে কুমির দেখতে পেয়েছো? নৌকার মধ্যে না, নদীতে? হ্যাঁ, দেখতে পেয়েছি। কুমিরটা খুব মানে তুমি কমন কুমির তুমি দেখতেই পাবে ঘুরতে গেলে। কুমির, শুয়োর, হরিণ, কাঁকড়া, ছোট ছোট ফিডলার ক্র্যাব বলে, ওগুলো তুমি দেখতে পাবে। তো কুমির খুবই কমন, জলে নামে না এই কারণে। আর কুমিরের কামড়েও প্রতি বছর বহু মানুষ মারা যায়। যারা কাঁকড়া ধরতে যায় নদীর পাড়ে 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 যারা হাঁটতে থাকে, তাদের কুমিরের অ্যাটাকটা বেশি হয়। আর কুমিরের অ্যাটাক থেকে বাঁচার সম্ভাবনা খুবই কম। বাঘের অ্যাটাক থেকে বেঁচে যায় মানুষ, কিন্তু কুমিরের অ্যাটাক থেকে কিন্তু বাঁচে না, কারণ ওরা একদম পুরো জলে টেনে নিয়ে যায়। বাঘে অনেক সময় অ্যাটাক করলে কী হয়, ধরুন যারা সাথে আছে তারা হই হুল্লোড় করলো। আর আরেকটা জিনিস এখানে তুমি বলে দিই, তোমাকে সুন্দরবনের রুলস আছে, তোমাকে যদি বাঘ অ্যাটাক করে তুমি কিন্তু বাঘকে অ্যাটাক করতে পারবে না। কেন? তুমি ওকে ভয় দেখাতে পারবে, তুমি না ওকে গুলি করতে পারবে, না তুমি ওকে মারতে পারবে। রুলস নেই এটা, মানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী তুমি ধরো কাউকে টেনে নিয়ে যাচ্ছে, সেই সময় যদি তুমি ওকে ভয় দেখাতে পারো, ঠিক আছে, ছুঁড়ে কিছু মারলো বা কিছু ছুঁড়ে মারতে পারো, যাতে ওর ক্ষতি না হয়, ও যাতে মারা না যায়। মারা গেলে কিন্তু তুমি জেলে যাবে, মারা গেলে তুমি জেলে যাবে। লাইক একটা বাঘ যদি তোমাকে মারতে আসে, যদি কোনো কারণে তুমি ওকে মেরে ফেলো, তাহলে কিন্তু তোমার জেল হয়ে যাবে। সেটা তুমি নিজের আত্মরক্ষার জন্য করলেও তোমারই শাস্তি হবে। আচ্ছা আচ্ছা। আর সুন্দরবনে জলে আর একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে একটা হাঙর জাতীয় মাছ পাওয়া যায়, শার্ক টাইপের। তো তুমি ধরো জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছো, কখন তোমার পায়ের থেকে আধা কিলো মাংস তুলে নেবে তুমি বুঝতে পারবে না। তাই? হ্যাঁ, মাংসাশী মাছ। তো কুমির আর ওই হাঙর টাইপের মাছটা খুবই ডেঞ্জারাস। আর বাকি তো চাষবাস ওখানে, মানে সাপ খোপ তো লেগেই রয়েছে। সাপ তো রয়েছে, কোবরা রয়েছে, আরও বেশ ভয়ানক বিষাক্ত বিষাক্ত সাপ রয়েছে, যেগুলো যদি মানে কামড়ায় তুমি ওখান থেকে হসপিটাল যাওয়ার টাইম পাবে না, ঠিক আছে। ওখানে আর অ্যাকচুয়ালি সুন্দরবনে সবথেকে অবাক করার বিষয়, ওখানে জায়গাটা কিন্তু খুবই প্রতিকূল, মানে সাধারণ মানুষের জন্য। ওখানে এখন তো বেশ কিছু ট্যুরিস্ট মানে শুরু হয়েছে, মানে কি বলে ওটাকে, যাতায়াত শুরু এজেন্সি, তারা ট্যুর গাইড করায়। কিন্তু যারা একদম নিচু স্তরের মানুষ, তারা ওই কাঁকড়া ধরা, ঠিক আছে, ধরে নাও একটা নৌকা নিয়ে স্বামী স্ত্রী দুজনে বেরিয়ে পড়লো 6 দিন 7 দিন, একদম অনেক গভীরে যাবে সুন্দরবনের, ঠিক আছে। সেখানে তার সাথে যা কিছু তাই হতে পারে, লাইক সে মারাও যেতে পারে, ঠিক আছে, বাঘের কামড়ে, কুমিরের তাকে টেনে নিয়ে যেতে পারে। সেখানে গিয়ে রোজ ওই সংঘর্ষ করে বেঁচে থাকা, মধু সংগ্রহ করা। তুমি সুন্দরবনে ঢুকছো মানে তুমি বাঘের এলাকায় তুমি ঢোকা শুরু করেছো। তো ওই মধু সংগ্রহ করে নিয়ে আসা, সেটাকে বিক্রি করা, ঠিক আছে, মাছ ধরে আনা,
ভীষণই চ্যালেঞ্জিং ওখানকার লাইফ। তারপরে অনেক সময় তো বাঘে অনেককে ধরেও নিয়ে যায়। আমার সাথে দুজনের কথা হয়েছে, তাদেরকে বাঘে ধরেছিল। ঠিক আছে, বাঘে ধরেছিল? বাঘ ধরেছিল এবং সে বেঁচে গেছিল। মানে অ্যাকচুয়ালি ছেলেটা কি হয়েছে, ও মাছ ধরতে গেছিল রাতের বেলার দিকে, মাছ টাছ ধরা পড়ে ওরা একটু মানে সাইডে, মানে কি হয় অ্যাকচুয়ালি সুন্দরবন তো বড় নদী থাকে, তারপরে আবার ছোট ছোট নদী থাকে, ঠিক আছে, খাল থাকে, খাল। তো ওই খালের মধ্যে দিয়ে ওরা যায়, ওখানে ভালো মাছ পাওয়া যায়, ঠিক আছে, কাঁকড়া ভালো পাওয়া যায়, বেসিক্যালি কাঁকড়াগুলো ওখানেই থাকে। আর বাঘও টার্গেট থাকে যে ওরা তো বুঝে যে কোথায় মানুষ আসে কোথায় আসে না, বা কোথায় আমি শিকার পেতে পারি। ওরাও টার্গেট থাকে যে ওই জায়গাগুলোকে আমরা যাব, বা ধরে নাও কোথাও একটা মৌচাক হয়েছে, বাঘ টার্গেটে থাকবে যে এখানে মানুষ আসবে, ও ওকে ওকে, আজ না হোক কাল এখানে আসবে, ওরাও ওই জায়গায় গিয়ে টার্গেটে থাকে। এবার সুন্দরবনে যখন ধরে নাও ওরা যায়, মধু তো ধরে নাও দিনের দিন নিয়ে চলে আসলো, ঠিক আছে, আর যারা মাছ আনতে যায় তাদেরকে থাকতে হয় রাতের বেলায়। তো তারা যখন ওই খালের মধ্যে থাকে রাতের বেলায়, আর ওদের নৌকাগুলো কি হয়, মানে জাস্ট নর্মাল একটা ছাউনি, ত্রিপল টানানো একটা ছাউনি, ওর মধ্যেই ওরা ঘুমায়। তো যে ছেলেটার কথা বলছি, ওই ছেলেটার ভিডিও রয়েছে, অনেক জায়গায় দেখে থাকবে। তো ও ওরকম ঘুমাচ্ছিল, হঠাৎ করে একটা বাঘ ওকে পুরো একদম এসে ধরেছে ওকে, মানে ওর মাথাটা পুরো বাঘের মুখে। বাবা, ঠিক আছে, আর তো মানে এরকম 2-3 বার ঝাঁকুনি দিয়েছে, তাতে ওর মাথার প্রায় অর্ধেকটা তুমি একদম স্কাল বেরিয়ে গেছে। তো আশেপাশে যারা ছিল তারা লাঠি সোটা নিয়ে ওকে, বাঘটাকে ভয় দেখেছে, বাঘটা পালিয়ে গেছে। তো ওই ছেলেটার একদম পুরো মাথার এই সাইড থেকে ভিডিওতে দেখিয়েছে, পুরো কাটা দাগ, মানে ডিপ কাটা দাগ, ঠিক আছে। অনেকের তো নিয়ে চলেও যায় বাঘে, ঠিক আছে, তাকে আর পাওয়া যায় না। মৃত্যু বাবু তো ভীষণই ভীষণই প্যাথেটিক। আর বাঘ যখন তোমার সামনে আসবে, তোমার এখন শুনে হয়তো মনে হচ্ছে আমি ওর চোখে মারবো, আমি ওর এসে মারবো, যেটা হয় অ্যাকচুয়ালি, আমরা অবশ্য ভাবি যে এটা আমার সাথে হলে আমি এই করবো এই করবো, কিন্তু বাঘ যখন তোমার সামনে আসবে তুমি কিছু করতে পারবে না, তুমি জাস্ট হিপনোটাইজ হয়ে যাবে। ওর চোখ, ওর তাকানো, ওর রূপ দেখে তুমি পুরো হিপনোটাইজ হয়ে যাবে, তোমার কিছু করার মতো তুমি মুহূর্তে থাকবে না, ঠিক আছে। ওইখান থেকে ওই হিপনোটাইজ তুমি যদি না হও, তুমি যদি ওকে ভয় দেখাতে পারো কোনোভাবে, বা ওকে দেখাতে পারো যে তুমি ওর থেকে বড় শক্তিশালী, তাহলে তোমার বেঁচে যাওয়ার চান্স থাকবে, আদারওয়াইজ থাকবে না। আর বাঘ, ওই যে তোমাকে বললাম না যে যারা মধু সংগ্রহ করতে যায়, কাঁকড়া ধরতে যায়, তারা গাছের ডালে কিছু নতুন জামা কাপড় বেঁধে রেখে যায়। যদি কেউ মারা যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, ওই সোজাসুজি জঙ্গলের বাইরে ওরা ছেঁড়া কিছু কাপড় টাপড় বেঁধে দেয়, যে এখান থেকে একজন মানুষকে ধরে নিয়ে গেছিল, জায়গাটা ডেঞ্জারাস। ওকে ওকে ওকে, এইভাবে শনাক্ত করা যায় যে এখানটায় ধরে নিয়ে গেছে, এখানটায়। মানে গাছে কাপড় বাঁধা থাকলে ওখান থেকে সাবধান, মানে গাছের নতুন কাপড় বাঁধা থাকলে ওখানে পুজো করে ওরা ভেতরে গেছে, আর যদি পুরনো ছেঁড়া ফাটা কাপড় থাকে তার মানে বুঝতে হবে যে এখান থেকে কাউকে নিয়ে গেছে, মানে বাঘে এক্স্যাক্ট ওই জায়গাটা না, ভেতর থেকে নিয়ে গেছে, ওকে। আর সুন্দরবনের মধু কিন্তু বিশ্ববিখ্যাত। কেন প্রশ্ন আসতে পারে যে কেন আমরা মধু সংগ্রহ করতে যাব সুন্দরবনে, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে ওখানে যে ফুল হয়, খালসা বলে একটা ফুল হয়, ওই ফুলের মধু খুব টেস্টি হয়। আচ্ছা, ওই ফুলের জন্যই সুন্দরবনের মধু বিখ্যাত। আর দামও প্রায় অনেক বেশি হয়, প্রায় একবারে 500-600 লিটার মতো তারা মধু সংগ্রহ করে নিয়ে আসে সুন্দরবনে, যারা মধু সংগ্রহ করতে যায়। আর 500-600 লিটার 500-600 লিটার মতো মধু সংগ্রহ করে নিয়ে আসে, ওগুলো বিক্রি করে। খুবই চ্যালেঞ্জিং, মানে ধরে নাও 500-600 লিটার শুনতে অনেকটা বেশি মনে হয়, ধরে নাও একটা 10 জনের টিম যাচ্ছে, তাহলে পার ভাগে কত পড়ছে, 50 লিটার 60 লিটার, ঠিক আছে, মধু পড়ছে। এবার সেটা বিক্রি করা, আবার যাওয়া পার ডে, মানে তুমি বুঝতে পারছো মৃত্যুকে একদম পুরো সামনাসামনি দেখা, ঠিক আছে। আর সুন্দরবনে একটা জিনিস, কেউ বাঘ বলে না। কি বলে? বাঘ বলে না, ওরা কেউ বাঘ উচ্চারণ করে না। মানে আমরা যেমন ধরো সুন্দরবনে ঘুরতে যাই, আমরা কি চাই যে একটা বাঘ দেখি, বাঘ দেখতে পাবো, এই করতে হবে, কিন্তু সুন্দরবনে যারা মানুষ তারা এটাই রোজ প্রার্থনা করে যাতে আমি বাঘ দেখতে না হয় আমাকে, ঠিক আছে। ওরা বাঘ বলে না, ওরা বলে রাজা এসেছে বা রাজা আছে, এরকম ওরা মানে উচ্চারণ করে। ওরা চায়ও না যে ওরা বাঘ দেখুক। সুন্দরবনে কোনো জেলে মাঝিকে তুমি জিজ্ঞাসা করবে না, কারণ এটা ওদের কাছে, ওরা গালাগালি দিয়ে দেবে তোমাকে, তোমাকে উল্টাপাল্টা বলে তুমি কি বলছো এগুলো, ঠিক আছে। তুমি বলতে পারবে না যে বাঘ দেখেছো, বলতে নেই, এটা খারাপভাবে ওরা ইন্ডিকেট করে, ঠিক আছে। ওরা না দেখাই ওদের জন্য বেস্ট। এই যে সুন্দরবনের এত প্রতিকূল পরিবেশ, এত চ্যালেঞ্জেস,
নামটা কিন্তু খুব সুন্দর, সুন্দরবন। এই নামটা কেন দিয়েছে? দেখো, সুন্দরবন নামটা দুটো রিজন আছে, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে এই জায়গাটা তো সমুদ্রের পাশে, সমুদ্রের পাশে বন, এই জন্য অনেকে বলে যে এটা এইখান থেকে এসে সুন্দরবন নামটা, ঠিক আছে। সমুদ্রবনটা অপভ্রংশ হয়ে সুন্দরবন নামটা এসছে। আর একটা রিজন বলা হচ্ছে যে এখানে সুন্দরবনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ আছে। এবার সুন্দরী গাছ তুমি যদি দেখো, তোমাকে দেখে সুন্দরী মনে হবে না, নর্মাল গাছের মতোই লাগবে। কিন্তু সুন্দরী গাছের একটা বিশেষত্ব হচ্ছে, দুটো বিশেষত্ব। একটা হচ্ছে ওর পাতা, উপরটা সবুজ, নিচটা সোনালি। যখন হাওয়ায় নড়ে তখন খুব ঝিকিমিকি সোনালি সোনালি লাগে গাছটা দেখতে, এই জন্য সুন্দরী গাছ বলে। তাই সুন্দরী গাছ থেকে সুন্দরবন হয়। আরটা হচ্ছে সুন্দরী গাছের বিশেষত্ব, ওর কাঠ দিয়ে তুমি যদি কোনো ফার্নিচার বানাও, ওটা আলাদা লেভেলের একটা জেল্লা দেবে, মনে হবে যেন পালিশ করা কাঠ যে যতটা সুন্দর, কাঠ কাটলে সেরকম সুন্দর মনে হয়। আর সুন্দরী গাছের পরিমাণ বর্তমানে আস্তে আস্তে কমে যাচ্ছে সুন্দরবনে। তার কারণ হচ্ছে সুন্দরবনের জলের নোনা ভাব বেড়ে যাচ্ছে। আমাদের যে হুগলি নদীতে জলের যে ফ্লো কমে গেছে অনেকটাই, ফারাক্কা ব্যারেজের জন্য, ঠিক আছে। তার কারণে জলের নোনা ভাব বেড়ে গেছে, সুন্দরবনে চর বেশি করে পড়ছে, আর সুন্দরী গাছের পরিমাণও কমে যাচ্ছে। ওকে 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 ওকে। আর তুমি যদি সেই হিসাবে দেখতে চাও, তাহলে বাংলাদেশের সুন্দরবন বেশি বড়, আরও বেশি ঘন এবং আরও বেশি সুন্দর ওদের পোর্শনে যেটা, এবং আমাদের পোর্শনে যেটা আছে সেটা তুলনামূলকভাবে অনেকটা ছোট, ঠিক আছে। ওদেরটা অনেক বড়, ওদের কাছে যে পোর্শনটা রয়েছে। মানে তুমি আমাদের এখানে সুন্দরবন থেকেও তো বাংলাদেশের সুন্দরবনে যেতে পারবে, কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার থাকে ওখানে, কোস্টগার্ড। খুব কি কাছাকাছি জায়গাটা? তুমি দেখতে পাবে, মানে যেখানে তোমার আছে, যেখানে বাংলাদেশ বর্ডার, তুমি দেখতে পাবে যে ওখান থেকে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তুমি দূর থেকে দেখতে পাবে, কিন্তু ওখানে কোস্টাল গার্ড থাকে, ওখানে নৌকা যায়ও না, তুমি নর্মাল নৌকা নিয়ে যেতে পারবে না। অনেক সময় মাঝিরা ভুল করে চলে যায়, তখন ওদেরকে আটকে রাখে, বা ওদের এখান থেকে চলে আসলে আমাদের এখানে আটকে থাকে। পরে ধরে নাও, 10 জন ছাড়লো, ও 10 জন ছাড়লো, এরকমভাবে ছাড়া হয়। মানে এই ব্যাপারটা কি মানে খুব ফ্রিকুয়েন্টলি হয়, ঠিক আছে। এবার কি হয়, দুটো দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকলে জিনিসটা অ্যাডজাস্টেবল হয়, ছেড়ে দেয় খুব তাড়াতাড়ি। কেননা লাইক বাংলাদেশের যদি দুজন মাঝি এদিকে ভুল করে চলে আসে, আমাদের এখান থেকেও দুজন আজ নাও কাল যাবে। তো আমি যদি ওদেরকে আটকে রাখি, তাহলে এদেরকেও ওরা আটকে রেখে দেবে, কী লাভ? তার থেকে ভালো মিউচুয়ালি ছেড়ে দেওয়া। মিউচুয়াল কি রয়েছে ব্যাপারটা? আমি তো জানি মিউচুয়াল রয়েছে, এখন জানি না কি সিচুয়েশন, কারেন্ট সিনারিওতে কি মনে হয়? কারেন্ট সিনারিও তো আমি জানি না, এই মুহূর্তে আমি জানি না কারেন্ট সিনারিও কী রয়েছে। সরকার বদলেছে, অনেক কিছু হয়েছে, সিচুয়েশন কি এখন জানি না। আমি সুন্দরবনের ব্যাপার বলছি না, আমি বলছি যে ভারত বাংলাদেশ মিত্র দেশ ছিল এতদিন, তাই মনে হতো। বাট এখন যে কারেন্ট সিনারিও, সেই সিনারিওটা দেখে তোমার নিজের কি মনে হচ্ছে জিও পলিটিক্যাল অ্যাঙ্গেলে? মালদ্বীপের ব্যাপারটা দেখেছো? মালদ্বীপেও একটা রাজনৈতিক পার্টি ছিল, তারা চেষ্টা করেছিল যে কিছু কিছু রাজনৈতিক পার্টির এজেন্ডা থাকে, আমি কি দিয়ে ভোট টানব। একটা হতে পারে শিক্ষা দীক্ষা, একটা হতে পারে ধর্ম, একটা হতে পারে ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে গিয়ে কাউকে একটা দোষী বানিয়ে। লাইক এখন বাংলাদেশে যে সিচুয়েশান আছে, সেই সিচুয়েশানে কাউকে একটা বলির বাখরা বানাতে হবে, ঠিক আছে। আর সেটাকে তারা বানাচ্ছে ভারতকে দিয়ে। ওকে, শেখ হাসিনার কিছু ফল্ট ছিল, ঠিক আছে, অবভিয়াসলি ছিল, প্রত্যেকটা শাসক দলের থাকে। তার থেকে বেশি ফল্ট করছে বর্তমান কারেন্ট গভর্নমেন্ট। তার মানে কিন্তু এই নয় যে শেখ হাসিনা ভালো ছিল, ওকে, আমি এখন খারাপ, তার মানে এই নয় যে আমি আগে মানে আগের জন ভালো ছিল। তো কারেন্ট সিচুয়েশন খুবই খারাপ, আর আমার মনে হয় না যে রিসেন্টলি কিছু ভালো হবে। ওকে, কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে ইন ফিউচার। আর লোকজনের মধ্যে যেটা পিপল টু পিপল কানেকশন থাকে, সেটা খুবই বাজে হয়ে গেছে। লাইক মালদ্বীপের ক্ষেত্রে কিন্তু এটা হয়নি। মালদ্বীপের কিছু মানুষ ইন্ডিয়ার বিরুদ্ধে ছিল, কিন্তু ওদের দেশের যে সেকেন্ড পার্টি যারা, তারা চাপ দিয়ে আবার সরকারকে ঠিক করে দিয়েছে। ইভেন তুমি জানো যে মালদ্বীপের যে প্রেসিডেন্ট, যিনি কিছুদিন আগে এসেছিলেন, আবার ভারত থেকে লোন নিয়েছে, ইন্ডিয়া হেল্প করেছে। বাংলাদেশের কাছেও লিমিটেড চয়েস। ওকে, চায়নার কাছে গেলে কি হয় সবাই জানে, ডেট ট্র্যাপে ফেলে দেবে।
ইন্ডিয়া হেল্প করতে পারে। এবার দেখে নাও দুটো দেশের মধ্যে কূটনৈতিক অসম্পর্ক থাকতেই পারে, ঠিক আছে, এবার সেটা তো পিপল টু পিপল রিলেশনশিপ কেন খারাপ হবে, ঠিক আছে, সেটা এখানে হচ্ছে বলে মনে এখানে হচ্ছে, ভীষণভাবে হচ্ছে, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাংলাদেশে প্রবল হয়ে গেছে। প্রবল হয়ে গেছে। এটা কেন হয়েছে বলে মনে হয়? ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে হতে পারে কোনোভাবে? দেখো কারণ তো অনেক আছে, ঠিক আছে, একটা তোমাকে বললাম রাজনৈতিক কারণ, না ডেফিনেটলি ধরো 1971 ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান বাংলাদেশের প্রায় 30 লাখ বা 30 লাখ হবে না 30 মিলিয়ন, আমি ঠিক গোলছে সংখ্যাটা, 30 লাখ 30 লাখ 30 লাখ মেয়ে মা সবাইকে পাকিস্তান আর্মি ধর্ষণ করেছে, কেটেছে। পাকিস্তান আর্মির বেশ অনেক মানুষ তাদেরকে এই হিসেবে ধর্ষণ করেছে যাতে তাদের থেকে যারা জন্ম নেবে তারা ইন ফিউচার ফেভারে থাকবে পাকিস্তানের, এই একটা মেন্টালিটি নিয়ে এইসব করেছে, কেটেছে, কচু কাটা করেছে। রাজাকার ছিল, রাজাকাররা তো ছিলই, পাকিস্তান আর্মিদের সাহায্য করেছে। বাট এই জিনিসটা হয়েছে 1971, রাফলি ধরে নাও 50 থেকে 54 বছর আগে, 55 বছর আগে, 50-55 বছর আগে এই ঘটনাটা ঘটেছে। প্রায় ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চেয়েছিল ইন্ডিয়া, সেখানে আর্মি পাঠায়, মুক্তিযোদ্ধাদেরকে ট্রেন করে, লিবারেট করে, নতুন দেশ বাংলাদেশ তৈরি করে। সেখান থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি মুসলিম ব্রাদারহুডের ব্যাপারটা তো রয়েছে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ার প্রতি এত অ্যান্টি ইন্ডিয়াটা হয়ে যাওয়ার যে কারণ সেটা কি? মানে একজন কেটেছে, একজন হেল্প করেছে, যে হেল্প করেছে আমাদের ধরে নিচ্ছি ওদের কথা অনুযায়ী আমাদের দুপাশে দুটো শত্রু ছিল, একটা মিত্র দেশ হয়ে গেছে, তাহলে আমরা সিকিউর, এই বক্তব্যটা আমি মানছি। কিন্তু অনেক ডেভেলপমেন্টও করা হয়েছে, কত মানুষ ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য আসেন বাংলাদেশ থেকে, বা আমাদের সাথে খুব ভালো একটা ভাই ভাই সম্পর্ক ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে পার্সন টু পার্সন অ্যান্টি ইন্ডিয়া হয়ে যাওয়ার কারণটা কি হতে পারে? বাংলাদেশে সবাই যে অ্যান্টি ইন্ডিয়া হয়ে গেছে না, সেরকম না, ঠিক আছে, একটা মেজরিটি এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর এর পিছনে অ্যাকচুয়ালি কাজ করছে কিছু মিডিয়া, ঠিক আছে, তারা তাদের মিডিয়ার হেডলাইনগুলোই হয় হচ্ছে গিয়ে এরকম টাইপের, যে ভারত বিদ্বেষী মনোভাব তুলে ধরা মানুষের মধ্যে, লাইক বাংলাদেশ আজ যে সিচুয়েশনে আছে সব কিছুর জন্য ইন্ডিয়া দায়ী, এরকম একটা কিছু মনে করা হয়। লাইক আমরা তাদেরকে শোষণ করেছি, আমরা তাদের থেকে সেই জিনিসগুলো নিয়ে নিয়েছি, বা আমরা তাদেরকে সুযোগ সুবিধা দেইনি, এরকম অনেক কিছু বলা হয়। তো আমারও একটা প্রশ্ন এখানে তাদের কাছে আসে যে সব দোষ ভারতের কি করে হয়? কেননা তোমাদের নিজেদের দেশে তো মানে শাসন ব্যবস্থা ছিল, ঠিক আছে, ফল তো তারা করেছে। লাইক প্রত্যেকটা দেশই নিজের স্বার্থ বুঝে, ঠিক আছে, ইন্ডিয়াও বুঝবে, কেউ কারোর চিরশত্রু চিরবন্ধু হয় না জিওপলিটিক্সে। তো ইন্ডিয়াও নিজের ভালোর দিকটা দেখবে, বাংলাদেশও নিজের ভালোর দিকটা দেখবে, এটা তো স্বাভাবিক। তাহলে তোমাদের শেখ হাসিনার আগেও তো বিএনপি ছিল, শেখ হাসিনার আগেও অন্য মানে অন্য দল ছিল, তারা কি করেছিল, ঠিক আছে, তাদের সময়ও তো তোমরা তাহলে ডেভেলপমেন্ট সেরকমভাবে করোনি। লাইক এখন কিছু কিছু মানুষের মধ্যে এরকম মেন্টালিটি হয়ে গেছে বাংলাদেশে যে যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশপ্রেমী, ঠিক আছে, এরকম একটা থিঙ্কিং হয়ে গেছে এখন। এর পেছনে কিছু ধর্মীয় কারণও আছে, আমি বলবো না যে একেবারে নেই, ধর্মীয় কারণ রয়েছে। ইন্ডিয়া ইজি টার্গেট হয়ে গেছে। তুমি যদি দেখো শুধুমাত্র বাংলাদেশ নয়, মালদ্বীপেও সেম জিনিস হচ্ছিল। আমরা প্রত্যেকটা দেশের জন্য, প্রত্যেকটা প্রতিবেশীর জন্য আমরা করি, কিন্তু আমরা সেভাবে নিজেদের প্রচার করি না। বুঝতে পেরেছো আমি কি বলতে? ইউএস ইউকে যেটা করে সফট যে পাওয়ার সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করি না, সেটা ভারতের অনেক ক্ষেত্রেই ল্যাকিং হয়েছে। তুমি আজ ভেবে দেখো, বাংলাদেশের থেকেও বাংলাদেশে এই মুহূর্তে সরকার নতুন তৈরি হয়েছে, তারা চেষ্টা করছে তাদের মতে যে পুরো দেশটাকে তারা শোধন করবে, খারাপ জিনিসগুলোকে তারা এলিমেন্টসগুলোকে তারা বাইরে বের করে দেবে। কিন্তু আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখো, আফগানিস্তানে তো তালিবান শাসন চলছে। তালিবান শাসন কতটা এক্সট্রিম হতে পারে তোমার আইডিয়া আছে? কিন্তু আফগানিস্তানের তালিবানরা যদি কখনো ইন্ডিয়ানরা যায়, ভীষণ রেসপেক্ট করে, একদম, ঠিক আছে, একদম। তো সেই ক্ষেত্রেও তুমি যদি দেখো যে আফগানিস্তানকে কিন্তু ইন্ডিয়া খুব বেশি হেল্প করে না, কিন্তু মাঝে মাঝে তারা ওই যে খাবার দাবারগুলো পাঠায়, এটা কিন্তু ওরা
মানে কি বলবো মনে রাখে, মনে রাখে, Grateful. মনে রাখতে পারছে না। এবার সেটা কি বলবে তুমি? ইন ফিউচার আরও খারাপ সিচুয়েশন তৈরি হবে আমার মনে হচ্ছে। আর 1971 যে যুদ্ধটা হয়েছিল সেটার ইন্ডিয়া হেল্প করার বড় কারণ ছিল রিফিউজি ক্রাইসিস। ঠিক আছে, তো এরকম যদি রিফিউজি ক্রাইসিস ইন ফিউচার তৈরি হয় দেন আরও বড় কনফ্লিক্ট হতে পারে এখানে। বাংলাদেশে এখন যেটা হচ্ছে, অনেক মানুষই ভারতে আসতে চাইবেন, স্পেশালি যারা সংখ্যালঘু রয়েছেন। আবার আমাদের ইকোনমিতে এতজন মানুষকে অ্যাবজর্ব করতে হবে। তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের বড় হতে পারে কখনো? স্মল স্কেল হোক, বাট এই মুহূর্তে কোনো সিচুয়েশন নেই, এই মুহূর্তে কোনো ওয়ারের সিচুয়েশন নেই। আমার মনে হয় যে আজ থেকে 1-2 বছর পর যখন একটু জিনিসগুলো থিতিয়ে আসবে, তখন কিছু কিছু মানুষ রিয়েলাইজ করতে পারবে যে দুটো প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক থাকা দরকার। বাংলাদেশের পুরোটা জুড়েই ভারত, মানে লাইক চারিদিক থেকে তুমি যদি দেখো, বর্ডারের দিক থেকে, সিকিউরিটি রিজন দিক থেকে, ভারতে যেমন বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, বাংলাদেশও ভারতের জন্য ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, দুটো দেশই দুজনের প্রতি। আজকের যে সিনারিও তৈরি হয়েছে তা হয়তো আগামী 5-6 বছরের মধ্যে কিছুটা আমার মনে হয় কম হতে পারে। আর সেক্ষেত্রে ওয়ারের চান্সেসটা খুবই কম। ঠিক আছে, যে ওয়ার হবে বলে আমার মনে হয় না, এখনই মনে হচ্ছে না। এবার শেখ হাসিনা যে এত তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যাবে এটাও কেউ ভাবতে পারেনি, আর ওয়ার যে হবে না এটাও কেউ বলতে পারে না। কাল কি হবে কে জানে। লাস্ট একটা কোশ্চেন করবো আজকের জন্য। বলো। বাংলা আমরা মানে ইট ইজ আ মাল্টি লেয়ার পডকাস্ট। আমরা মানে এমন কোনো কিছু নেই যেগুলো নিয়ে আলোচনা করিনি। ঠিক, মানে কোনখান থেকে শুরু হয়েছিল না আমাদের ধারাটা কোন দিকে চলে এসছে। আমরা ভানগার থেকে স্টার্ট করে এখন আমরা জিওপলিটিক্স নিয়ে একটু কথা বলছি। এক্স্যাক্টলি, সুন্দরবন থেকে বাংলাদেশে গেছি। সুন্দরবন থেকে বাংলাদেশে। ইউক্রেন রাশিয়া ওয়ার হচ্ছে, বাইডেন রয়েছে পাওয়ারে। বাইডেন ট্রাম্প আসার আগে একটু খেপিয়ে দিচ্ছে, ট্রাম্প এলে আরো বাজে অবস্থা হবে। তো এখন এই ওয়ারটাকে একটু টপ লেভেলে নিয়ে যাওয়া যেতে পারে। ওয়েপন কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে কি হচ্ছে, মুনাফা লুটছে এই ওয়ারের জন্য, যুদ্ধই হচ্ছে ওদের ব্যবসা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে যে ইউক্রেন রাশিয়া কনফ্লিক্ট আরো বাড়তে পারে? সেটার জন্য আর একটা যেটা ব্যাপার, নেটো প্রিএমটিভ একটা স্ট্রাইক করার কথা ভাবছে রাশিয়াতে। রাশিয়া নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে ভাবছে ইউক্রেনে, অ্যান্ড রাশিয়া পোল্যান্ডেও অ্যাটাক করতে পারে। সেটাকে আটকাবার জন্য নেটো ভাবছে রাশিয়াতে প্রিএমটিভ একটা স্ট্রাইক করবে। এবার নেটো অ্যান্ড রাশিয়ার মধ্যে যদি এই কনফ্লিক্টটা শুরু হয়, সেটা ওয়ার্ল্ড ওয়ারের দিকে যেতে পারে। তোমার কি মনে হচ্ছে আগামী যে সময় আসতে চলেছে সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ব্যাপার চলে আসতে পারে? দেখো, প্রথমে বলি জো বাইডেনের কথা। যদি আমেরিকার ইতিহাস কখনো পর্যালোচনা করা হয়, আমার মনে হয় আমেরিকার ইতিহাস সবথেকে ওয়ার্স্ট প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেনকে ধরা হবে। ঠিক আছে, সবথেকে উইকেস্ট প্রেসিডেন্ট। এই মুহূর্তে তিনি যেটা করছেন ইউক্রেনে একটু খেপিয়ে দেওয়া, তার কাছে কিন্তু কোনো বাধ্যবাধকতা থাকবে না, বা তার সামনে কোনো জবাবদিহি করতে হবে না। কিছুদিন পরে তার টার্ম শেষ হয়ে যাচ্ছে, আর কোনোদিন প্রেসিডেন্ট হবে না, কাউকে কিছু বলতে হবে না। এখন যা করার তিনি করতে চাইছেন। পুতিনও কিন্তু কম চালাক না, পুতিনও জানে যে জো বাইডেন কি করতে চাইছে। তো পুতিনও এই মুহূর্তে চেষ্টা করছে ভয় দেখাতে, ভয় দেখিয়ে জিনিসটাকে আপাতত 1 থেকে 1.5 মাস, ডোনাল্ড ট্রাম্প এসে গেলে এই কনফ্লিক্ট যে বন্ধ হবে এবং ইউক্রেনকে যে একটা আলোচনার রাস্তায় নিয়ে আসতে হবে, সেটা ভালোভাবেই জানে। পুতিনও জানে, জো বাইডেনও জানে, নেটোও জানে। আর পুতিন এখন যেগুলো করছে, এই যে শক্তি প্রদর্শন করা, মিসাইল মারা, ঠিক আছে, এগুলো করছে একটাই কারণে, যাতে এরা ভয় পেয়ে আপাতত চুপ থাকে। ডিসেম্বর মাসটা অ্যাটলিস্ট চুপচাপ থাকুক। তারপরে যদি খুব বেশি করে, পুতিন নিউক্লিয়ার অ্যাটাক করবে না। ঠিক আছে, পুতিনের অনেক বিচক্ষণ মানুষ পুতিন। ঠিক আছে, পুতিন কিন্তু ওই জেলেন্সকি বা জো বাইডেনের মতো থিঙ্কিং করে না। পুতিনেও অনেক জানে যে যদি আমি একবার নিউক্লিয়ার অ্যাটাক করে দেই, আমাকে কেউ সাপোর্ট করবে না, না ইন্ডিয়া করবে, না চায়না করবে, কেউ করতে পারবে না। ঠিক আছে, নিউক্লিয়ার অ্যাটাক হবে না, ওয়ার্ল্ড ওয়ার হওয়ার চান্স তো অনেক কমে আসছে। লাইক তুমি দেখবে কিছুদিন আগেই হিজবুল্লার সাথে ইসরায়েলের একটা সন্ধি হয়েছে। ঠিক আছে, যে যুদ্ধ আপাতত কিছুদিনের জন্য বন্ধ হয়েছে।
তারপরে ইরানও কিন্তু দেখো এখন বলেছিল যে তারা ট্রু প্রমিস 3 করবে, করলেও কিন্তু ছোটোখাটো অ্যাটাক হচ্ছে। যুদ্ধ চলছে বাট ছোটোখাটো অ্যাটাক হচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্প আসছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এদের সবারই জম, ঠিক আছে। ইরানও জানে যে ডোনাল্ড ট্রাম্প আসলে আমাকে আরও প্রবলেম ফেস করতে হবে, আর পুতিনও জানে যে ডোনাল্ড ট্রাম্প আসলে আমার ইউক্রেনের সাথে আমার ঝামেলা বন্ধ হয়ে যাবে এবং যে জায়গাটা আমি দখল করে নিয়েছি সেটা আমার কাছে আমি পেয়ে যাব। নেটোও জানে যে যদি ডোনাল্ড ট্রাম্প আসে নেটো থেকে আমেরিকা হয়তো পুল আউট করে যাবে। ওকে, এতটা পাত্তা দেবে না নেটোকে। সো এখন জো বাইডেন চাইছে যে যদি কিছু ভয় দেখিয়ে যদি কিছু করতে পারি, পুতিন একটা কিছু বড়সড় অ্যাটাক করে দিল, হয়তো বা বন্ধ হবে না। বাট আমার মনে হয় আজকালকার দিনে মানুষ, তুমি দেখবে অনেক সিচুয়েশন, পারমাণবিক বোমা তৈরি হওয়ার পর থেকে এমন অনেক সিচুয়েশন এসেছে হয়ে যেতে পারতো এর লাস্ট মোমেন্টে। আরে তুমি কিউবান মিসাইল ক্রাইসিসের কথাই ধরো, হ্যাঁ একদম হয়ে যেতে পারতো, কিন্তু লাস্ট মোমেন্টে এসে স্টপ হয়ে গেছে। তো আর এই মুহূর্তে সিচুয়েশন এমন নয় যে একটা ওয়ার্ল্ড ওয়ার তৈরি হবে। ওয়ার্ল্ড ওয়ার তৈরি হতে গেলে সেখানে ইন্ডিয়াকে ইনভলভ হতে হবে, চায়নাকে ইনভলভ হতে হবে, ফ্রান্স, ইউনাইটেড কিংডম এদেরকে ইনভলভ হতে হবে। আমেরিকাও কিন্তু সরাসরি কিন্তু ইউক্রেন যুদ্ধে ইনভলভ নেই, তারা হাতিয়ার সাপ্লাই করছে, কিন্তু নিজেদের সৈন্য পাঠিয়ে যে সরাসরি রাশিয়ার সৈন্যের সাথে যুদ্ধ করছে এমন নয়। কিন্তু আবার নর্থ কোরিয়া রাশিয়াতে নিজের সৈন্য পাঠিয়েছে বাট তুমি দেখো মানে একটা চেইন রিয়াকশন হয়। সেই চেইন রিয়াকশনটা তুমি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখো, দুটো ক্ষেত্রেই একটা চেইন রিয়াকশন হয়েছিল, ঠিক আছে। ওই চেইন রিয়াকশনটা কিন্তু এখনো হয়নি। এগুলো হচ্ছে এখানে ওখানে বোমা ফাটছে, বিক্ষিপ্তভাবে হচ্ছে। লাইক ইসরায়েলও চেষ্টা করছে যে জায়গাটা তারা গাজায় দখল করে নিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আসলে ওই জায়গাটা ওদের হয়ে যাবে, এটা তোমাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ওই গাজার জায়গাটা ওদের হয়ে যাবে। তারপরে তুমি ইউক্রেন জায়গাটা পুতিন নিয়ে নিল, তো সবাই একটা উইন উইন সিচুয়েশন সবার ক্ষেত্রেই। কিন্তু ইউক্রেনের জন্য হচ্ছে গিয়ে লাইক তোমার গাজার যে সাধারণ প্যালেস্তিনের সাধারণ মানুষরা রয়েছে তারা ভুগবে, ঠিক আছে। অলরেডি তারা নিজেদের এলাকা ছেড়ে চলে গেছে, ইউক্রেনের মানুষরাও ভুগবে। তারপরে লেবাননে বেশ কিছু বম্বিং হয়েছে, ওখানে কিছু মানুষ ভুগবে। এই হচ্ছে ব্যাপার হচ্ছে আমরা ইউরোপ এশিয়া করতে করতে আমরা আফ্রিকাকে ভুলে যাই। আফ্রিকাতে বেশিরভাগ সময় সিভিল ওয়ার চলছে। সুদানের কথা ভাবো, নর্থ সাউথ জেনোসাইড হয়ে গেল পুরো, মানে একটা পুরো জাতিকে ধ্বংস করে দিল ওখানে যারা প্রেসিডেন্ট রয়েছে। যতই আমরা যাই আলোচনা করি, আমার নিজের পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে যে এইসব আলোচনার মধ্যে না আফ্রিকাকে আমরা একদম প্রায়োরিটাইজ করি না। আফ্রিকাতে যেরকমভাবে মানুষ মরছিল, যা হেলথ ক্রাইসিস, যা লাইফ এক্সপেন্ডেন্সিও অনেক কম, তো এই জিনিসটাই খারাপ লাগার হিপোক্রেসি মনে হয়। অবভিয়াসলি ইউএস বলো বা যাই বলো, আমাদের সাথে যা ডিলস রয়েছে সব ঠিক আছে, বাট ইউএস এর মতো হিপোক্রেসি খুব কম দেখতে পাওয়া যায়। ইউএস সব থেকে হিপোক্রিট কান্ট্রি, এবং জিওপলিটিক্সে একটা কথা বলা হয় ইউএস এর শত্রু হওয়া ভালো কিন্তু বন্ধু হওয়া আরও খারাপ। একদম, কেননা যদি তুমি ইউএস এর বন্ধু হয়ে যাও একবার, সে তোমার খুবই খারাপ অবস্থা করে ছাড়বে। পাকিস্তানকে দেখো, পাকিস্তানের সাথে কিন্তু ইউএস এর ফ্রেন্ডশিপ ছিল, আজ পাকিস্তানের অবস্থা দেখো, ওকে একটা জঙ্গি রাষ্ট্র বানিয়ে দিয়েছে পাকিস্তান। একদম, ওখানে ওদেরকে ট্রেনিং করতো, ওখান থেকে জঙ্গি অন্য জায়গায় পাঠাতো। মানে ওটা আফগানিস্তানে যে তোমার রুশের অ্যাগ্রেশনটাকে করার জন্য, কিন্তু আলটিমেটলি ক্ষতি হলো কার? পাকিস্তানের হলো। পাকিস্তানের জিডিপি একটা সময় ভারতের থেকে বেশি ছিল, ভারতের থেকে বেশি ডেভেলপ ছিল, সেই পাকিস্তানের আজ কোথায় গেল? এক্স্যাক্টলি। এই কারণে ইন্ডিয়া কখনো আমেরিকাকে নিজের অ্যালায়েন্স বলে না, বা সবসময় মানে পুরোপুরিভাবে আমেরিকার উপর ডিপেন্ডেন্সি ইন্ডিয়া দেখায় না। সেই অর্থে তুমি যদি দেখতে যাও, রাশিয়া কিন্তু অনেক ভালো এই দিক থেকে, ঠিক আছে। অ্যালায়েন্সটা অনেকটা বেটার, এবং রাশিয়া কিন্তু প্রকৃত অর্থে যদি বলে যে বন্ধু তো বন্ধু, এরকম। ট্রু 1971-এ ইউএসএ তো পুরো ওয়ারশিপ, নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, বঙ্গোপসাগরে পাঠিয়েই দিয়েছিল। রাশিয়া যদি না থাকতো তাহলে ওই জায়গাটায় চাপ হয়ে যেত, বাংলাদেশও হতো না আজকে। 1971-এ কিন্তু আরও একটা দেশ আমাদেরকে হেল্প করেছিল, ইসরায়েল। ইয়েস, কিন্তু ইসরায়েল এবং কোন যুদ্ধে হেল্প করেছিল? 1971-এ। সেই যুদ্ধে নতুন দেশ কোনটা? বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ ইসরায়েলকে অ্যাজ এ কান্ট্রি রেকগনাইজ করে না। মানে অনেক অ্যাঙ্গেল থাকে প্রত্যেকটা জিনিসের। যাই হোক মিঠুনদা, তোমার সাথে আজকে মানে মাল্টিপল ডাইমেনশন নিয়ে আলোচনা হলো। লাস্টের দিকের আলোচনা যত এগোচ্ছিল আমি নিজে এনজয় করেছি, আমাদের অডিয়েন্সও আই গেস সেরকমভাবে এনজয় করেছে। তোমার সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ডিফারেন্ট কিছু টপিক নিয়ে।
মিঠুনদার সাথে আপনারা আবার আমাদের এরকম আলোচনা চান কিনা সেটা কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানান। আর থ্যাংক ইউ মিঠুনদা কৌস্তবের আড্ডাতে আসার জন্য। কৌস্তব, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমাকে ডাকার জন্য আমিও ভীষণভাবে এনজয় করেছি তোমার সাথে এই পডকাস্টটা। থ্যাংক ইউ দাদা। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার। একদম। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো, মিঠুনদাকে কি আপনারা আবার চান সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন এবং কৌস্তবের আড্ডাতে আপনারা যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি আড্ডাতে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।